রাত ৮টা ৩৫ মিনিট। পিটপিট করে চোখ খুলে তাকালো নূর। চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছে ও কোথায় আছে। জায়গাটা ওর খুব চেনা চেনা মনে হচ্ছে। কিছুক্ষণ ভাবার পরে নূরের মনে পড়ল, এটা তো আদিত্যের ফার্ম হাউস। নূর চমকে গেল। মনে মনে ভাবল, আমি তো বাড়িতে ছিলাম, এখানে কখন কিভাবে এলাম? এসব ভেবে নূর তড়িঘড়ি করে উঠে বসতে নিলেই শরীরের ব্যথায় কুকিয়ে উঠল। আহ! তানি পাশেই সোফায় বসেছিল। নূরের আওয়াজ শুনে তড়িঘড়ি করে নূরের কাছে যেয়ে নূরকে ধরে বলে উঠল, তোর জ্ঞান ফিরে এসেছে? যাক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তুই ঠিক আছিস তো? জানিস কত ভয় পেয়ে গিয়েছিলাম আমরা। আর তুই এই শরীরে একা একা কেন উঠতে যাচ্ছিস? আমাকে বললেই তো আমি হেল্প করতাম। কথাগুলো বলে তানি নূরের ভাও ধরে ওকে বেডের সাথে হেলান দিয়ে বসালো। নূর তানির কথা কিছুই বুঝতে পারছে না। নূর তানির দিকে কনফিউজ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি এখানে কিভাবে এলাম? আমি তো বাড়িতে ছিলাম। আর ছোটো মা আমাকে... নূর বাকিটুকু বলতে পারল না। কালকের কথা মনে পড়তে ওর গলাটা ধরে এলো। তানি মুচকে এসে বলল, তুই কি ভেবেছিলি আমরা থাকতে, আর বিশেষ করে আদিত্য ভাইয়া থাকতে তোকে ওভাবে ওখানে পচে মরতে দিবে? হিরো থাকতে হিরোইনের কিছু হতে পারে কখনো? নূর ভুরকুচকে বলল, মানে? তানি নূরকে সব খুলে বলল। তারপর বলল, তোকে নিয়ে সোজা হসপিটালে গিয়েছিল ভাইয়া। তারপর তোকে ট্রিটমেন্ট করিয়ে এখানে নিয়ে এসেছে। ভাইয়ার ফ্ল্যাটে নিয়ে গেলে লোকজন নানা ধরনের কথা বানাতে পারে, তাই তোকে এখানে নিয়ে এসেছে। আমরাও সবাই এসেছি। আমি তোকে বলেছিলাম না তোর জীবনে কেউ আসবে যে তোকে ওই নরক থেকে বের করে নিয়ে আসবে? দেখলি তো, আমার কথাই সঠিক হলো। আজ ভাইয়া তোকে ওই নরক থেকে একেবারে নিয়ে এসেছে। আর কখনো তোকে ওই নরকে আর ফেরত যেতে হবে না। তুই জানিস ভাইয়া কেমন পাগলের মতো হয়ে গিয়েছিল তোর জন্য? কয়েক সেকেন্ডের মধ্যে পুরো হসপিটাল মাথায় তুলে ফেলেছিল। সব কথা শুনে নূর থ হয়ে গেল। যে মানুষটাকে ও এত কষ্ট দিল, আজ সে মানুষটাই ওর সব কষ্ট দূরে করে দিচ্ছে। এসব ভেবে নূরের মনে মনে অনেক খারাপ লাগলো। তানির দিকে তাকিয়ে বলল, কোথায় উনি? তানি দুষ্টু হেসে বলল, কে উনি? উনি নামের তো এখানে কেউ নেই। নূর লজ্জা পেয়ে বলল, তানি। তানি হেসে দিয়ে বলল, তোর জন্য গরম গরম স্যুপ বানাতে গেছে তোর উনি। নূর নিচের দিকে তাকিয়ে লাজুক হাসল। ওদের কথার মাঝে হঠাৎ আদিত্য একটা ট্রেতে করে স্যুপ নিয়ে ভেতরে ঢুকলো। আদিত্যকে দেখে নূরের বুকের ভেতর থক করে উঠল। আদিত্যকে সত্যিই কেমন পাগল পাগল লাগছে। চুলগুলো এলোমেলো, চোখ দুটো লাল টুকটুকে হয়ে আছে। পরনের টি শার্টটাও কেমন কুচিমুচি হয়ে আছে। মনে হচ্ছে ওনার ওপর দিয়ে কোনো ঝড় বয়ে গেছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে নূরের জ্ঞান ফিরেছে দেখে মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর কিছু একটা মনে আসতেই আদিত্য নূরের দিক থেকে নজর সরিয়ে নিল। তানির সামনে যেয়ে তানির দিকে তাকিয়ে বলল, এই স্যুপটা ওকে খাইয়ে দাও, তারপর মেডিসিনগুলোও খাইয়ে দিও। তানি মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে ভাইয়া। আদিত্য ট্রেটা তানির হাতে দিয়ে নূরের দিকে না তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল। আদিত্যের এমন ব্যবহারে নূর অনেক অবাক হলো। মনে মনে ভীষণ খারাপও লাগলো। তানির দিকে তাকিয়ে মন খারাপ করে বলল, উনি তো আমার দিকে তাকালেনও না, আবার কোনো কথাও বলল না। তানি একটু মুচকি হেসে বলল, ভাইয়া হয়তো একটু রেগে আছে তোর ওপর। তোর সেদিনের ব্যবহারের পর এটা তো একটু স্বাভাবিকই, তাই না? নূরের চোখের পানি চলে এলো। নূর কাঁদো কাঁদো সুরে বলল, এখন আমি কি করব? উনি তো অনেক রেগে আছে। চিন্তা করিস না, একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। এখন তো এখানেই থাকবি, সময় বুঝে ভাইয়াকে সরি বলে দিস, দেখবি ভাইয়া আর রাগ করে থাকতে পারবে না। নূর মাথা ঝাঁকালো। মানে ঠিক আছে। তানি বলল, এখন স্যুপটা খেয়ে ওষুধ খেয়ে শুয়ে থাক। কথাটা বলে তানি নূরকে স্যুপটা খাইয়ে দিল। তারপর ওষুধ খাইয়ে দিয়ে নূরকে ধরে শুয়ে দিয়ে তানিও অন্য রুমে যেয়ে শুয়ে পড়ল। নূরের কিছুতেই ঘুম আসছে না। বারবার শুধু আদিত্যের কথাই মনে পড়ছে। মনে মনে ভাবছে, উনি যদি আমাকে কখনো মাফ না করেন তাহলে কি করব আমি? আচ্ছা, উনি কি ঘুমিয়ে পড়েছেন? ধ্যাৎ, এই শরীরের ব্যথায় উঠে দেখতেও পাচ্ছি না কিছু। এসব সাত পাঁচ ভাবতে ভাবতে নূর একসময় ঘুমিয়ে পড়ে। নূর ঘুমিয়ে যেতে আদিত্য আস্তে করে নূরের রুমের দরজাটা খুলে ভেতরে ঢুকলো। ধীর পায়ে নূরের কাছে এসে নূরের পাশে বেডের উপর বসলো। তারপর নূরের মুখের উপর ঝুঁকে কপালে আলতো করে একটা চুমু দিল। নূরের গালে আলতো করে হাত বোলাতে লাগলো আর নূরকে দেখতে লাগলো। আধা ঘন্টা এভাবে থাকার পর আদিত্য আবারও নূরের কপালে সময় নিয়ে একটা চুমু দিয়ে নূরের রুম থেকে বেরিয়ে গেল। সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই নূরের ঘুমটা ভেঙে গেল। নূর আড়মোড়া ভেঙে চোখ খুলে তাকালো। ওষুধের কারণে শরীরের ব্যথাটা একটু কমেছে।
নূর ধীরে ধীরে উঠে বসল। ব্যথা কমলেও পুরোপুরি সারেনি, তাই এখনও নড়াচড়া করতে কষ্ট হচ্ছে নূরের। নূর পা দুটো আস্তে আস্তে বেডের নিচে নামালো। বেডের মাথায় হাত রেখে ফর দিয়ে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে ওয়াশরুমে যাওয়ার চেষ্টা করলো। 2 পা এগুতেই নূর পিছিয়ে ব্যালেন্স না রাখতে পেরে পড়ে যেতে নেয়, কিন্তু পড়ে যাওয়ার আগে আদিত্য দৌড়ে এসে নূরকে ধরে ফেলে। নূর ভয়ে চোখ খিচে বন্ধ করে নেয়। যখন বুঝতে পারে যে ও পড়ে যায়নি, তখন চোখ খুলে দেখে আদিত্য ওকে ধরে আছে। এটা দেখে নূরের অনেক খুশি লাগে। নূর আদিত্যের দিকে তাকিয়ে মুচকি হাসে, কিন্তু নূরের হাসি বেশিক্ষণ টেকে না। আদিত্য অন্যদিকে তাকিয়ে রাগী সুরে তানির নাম ধরে ডাকলো। একটু পরেই তানি তড়িঘড়ি করে এসে বলল, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কি হয়েছে বলুন। আদিত্য দাঁতে দাঁত চেপে বলল, তানি, তোমার বান্ধবীকে বলো বেশি পণ্ডিতি না করতে। কোনো হেল্প লাগলে কাউকে যেন ডাক দেয়। আমার কথা না হয় বাদ দিলাম, আমাকে তো আবার তার পছন্দ না, কিন্তু তোমাকে তো ডাকতে পারে। একা একা চলাফেরা করতে যে আবার কি কোনো দুর্ঘটনা বাঁধাতে চায় নাকি? আমিও কাকে কি বলছি। সব বিষয় এক লাইন বেশি বোঝাতো ওনার পুরানো অভ্যাস। যাই হোক, এখন ওকে ধরে ওয়াশরুমে নিয়ে যাও। তানি মাথা ঝাঁকিয়ে এগিয়ে যেয়ে নূরকে ধরল, আর আদিত্য ওখান থেকে চলে গেল। আদিত্যের এমন ব্যবহারে নূরের চোখে পানি চলে এলো। তানি নূরের দিকে তাকিয়ে বলল, কাঁদিস না তো, শুধু জানিস ভ্যাবে করে কাঁদা। কাঁদলে কি সব কিছু সমাধান হবে নাকি? তার চেয়ে বরং ভাইয়াকে কিভাবে মানাবি সে চিন্তা কর। এখন চল, তোকে ওয়াশরুমে দিয়ে আসি। নূরকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে তানি মনে মনে ভাবল, আমরা এখানে থাকলে ওদের ভেতর সহজে কিছু ঠিক হবে না। আমরা না থাকলে ভাইয়ার তখন নূরের সাথে সরাসরি কথা না বলে কোনো উপায় থাকবে না। হ্যাঁ, আমাদের আপাতত এখান থেকে চলে যাওয়াই ঠিক হবে। যেই ভাবা সেই কাজ। একটু পরে নূর বেরিয়ে আসলে তানি ওকে ধরে বিছানায় বসালো। তারপর নূরকে নাস্তা করিয়ে দিয়ে বলল, আচ্ছা নূর, বাসা থেকে মা ফোন করেছে, আমাকে বাসায় যেতে হবে, তাই আমি আর থাকতে পারছি না, আমাকে বাসায় চলে যেতে হবে। নূর তানির দিকে চমকে তাকিয়ে বলল, চলে যাবি মানে? আমি এখানে একা একা কী করে থাকবো? না না, তুই কোথাও যেতে পারবি না। দেখ, এটা সম্ভব না। তোর এখানে কতদিন থাকতে হয় তার তো কোনো ঠিক নেই, তাই না? তাই বলে কি আমি এখানে এতদিন থাকতে পারি নাকি? মা বাবা এটা কখনই মেনে নেবে না। আর তুই একা কোথায়? আদিত্য ভাইয়া তো আছেই তোর সাথে, উনি থাকতে আর তোর কোনো চিন্তা নেই। আর আমিও মাঝে মধ্যে আসবো তোর সাথে দেখা করতে, তুই চিন্তা করিস না, কেমন? নূর মুখ ছোট করে বলল, কিন্তু তবুও। আর কোনো কিন্তু পর্যন্ত নেই, এত ভাবিস না তো, সব ঠিক হয়ে যাবে। নূর আর কিছু না বলে জোরপূর্বক একটা হাসি দিল। একটু পরে তানি, আবির আর তাসির বেরিয়ে চলে গেল। দুপুর 2টা। তানিরা চলে যাওয়ার পর নূর একটু ঘুমিয়েছিল। একটু আগেই ওর ঘুম ভাঙল। শুয়ে শুয়ে থেকে থেকে ওর আর ভালো লাগছে না। এদিকে কেউ নেই, সময়ও কাটছে না ওর। নিচে নেমে বাইরে যাওয়ারও সাহস পাচ্ছে না। ভয় পাচ্ছে আবারও যদি আদিত্য তখনকার মতো ধমক দেয়, এটা ভেবে। নূরের ভাবনার মাঝে হঠাৎ দরজা খোলার শব্দে নূর দরজার দিকে তাকিয়ে দেখল আদিত্য এসেছে, হাতে খাবারের ট্রে। তার মানে উনি দুপুরের খাবার খাওয়াতে এসেছে। কথাটা ভেবে খুশি হলো নূর। মনে মনে ভাবল, এই সুযোগে ওনার কাছে মাপ চেয়ে নিতে হবে। আদিত্য নূরের দিকে না তাকিয়ে খাবারের ট্রেটা নিয়ে বেডের পাশে ছোট টেবিলে রাখলো। তারপর চুপচাপ প্লেটে খাবার বেড়ে হাতে দিয়ে নূরের মুখে সামনে ধরল। নূর খুশি মনে আদিত্যর দিকে তাকিয়ে থেকে হা করে খাবার মুখে নিল। আদিত্য চুপচাপ খাইয়ে যাচ্ছে, কোনো কথাই বলছে না। খাওয়া শেষ হলে নূরকে ওষুধ খাইয়ে দেয়। তারপর সব কিছু গুছিয়ে নিয়ে চলে যেতে নিলে নূর খপ করে আদিত্যের হাত টেনে ধরে। তারপর মিনতির সুরে বলল, আমি জানি আপনি আমার উপর রেগে আছেন, আর এটাই স্বাভাবিক। আমি আপনার সাথে যে ব্যবহার করেছি তাতে আপনার রাগ করাটা জায়েজ, কিন্তু একবার শুধু আমাকে সবটা এক্সপ্লেন করার সুযোগ দিন। একবার আমার সাথে কথা বলুন, আমার কথাটা শুনুন প্লিজ। আদিত্য এখনও উল্টো দিকে ঘুরেই দাঁড়িয়ে আছে। নূরের কথা শুনে ও ভেতরে ভেতরে অনেক দুর্বল হয়ে পড়ল। আদিত্য চোখ বন্ধ করে নিজেকে একটু শক্ত করে নূরের দিকে না তাকিয়ে বলল, এসব কথা পরে হবে, তুমি এখন অসুস্থ, তোমার রেস্ট নেওয়া উচিত। না, আমি এক্ষুনি কথা বলতে চাই প্লিজ। আপনার রাগ করে থাকা, আমার সাথে কথা না বলা, এগুলো আমার সহ্য হচ্ছে না। প্লিজ কথা বলুন আমার সাথে। দরকার হলে বকাঝকা করুন, তবুও কথা বলুন প্লিজ। আদিত্য উল্টো ঘুরে থাকা অবস্থাতেই তাচ্ছিল্যের সুরে বলল, কেন? আমার মতো স্যাঁচটা লোক তোমার সাথে কথা না বললে তোমার তো আরও ভালো লাগার কথা। এই জন্যই তো আমি তোমার থেকে দূরে থাকি, যাতে তুমি বিরক্ত না হও। এখন এখানে কেউ নেই বলে আমার আসতে হলো, না হলে আমি তোমাকে ডিস্টার্ব করতে আসতাম না। তবে চিন্তা করো না, আমি মালিক কাকাকে বলে দিয়েছি, এখন থেকে ওনার বউ এসে তোমার দেখাশোনা করবে। তারপর আর আমার মুখ তোমাকে দেখতে হবে না। আদিত্যের কথায় নূর এবার কেঁদে উঠল। কান্না জড়িত কণ্ঠে বলল,
এভাবে বলবেন না প্লিজ। আমি সেদিন ওসব মন থেকে বলিনি। ওগুলো আমি মিথ্যে বানিয়ে বলেছিলাম, যাতে আপনি আমাকে ভুল বুঝে ঘৃণা করেন, আমাকে ভুলে যান, যাতে আমার জন্য আপনার কোনো ক্ষতি না হয়। আদিত্য এবার ট্রেটা বেডের পাশে রেখে নুরের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, মানে কি বলতে চাও তুমি? নূর মাথা নিচু করে কান্না মিশ্রিত গলায় বলে উঠল, ছোটবেলা থেকে শুনে আসছি আমি নাকি অপয়া, আমার জন্য সবার ক্ষতি হয়, আমি নাকি সবাইকে খেয়ে ফেলি। জন্ম দিতেই মা মারা গেল, বাবা থেকেও নেই। এক দাদি ছিল, সেও আমাকে ছেড়ে চলে গেল। সবার কথা শুনতে শুনতে একসময় আমারও মনে হতে লাগলো আমি সত্যিই হয়তো অপয়া, আমি যার জীবনে যাব তারই ক্ষতি হবে। তাই সেদিন যখন আমাকে বাঁচাতে যেয়ে আপনার অ্যাক্সিডেন্ট হলো, আমার মনে হলো আমার জন্যই আপনার সাথে এমন হয়েছে। আমি সত্যি একটা অপয়া। আমি আপনার জীবনে থাকলে আপনার জীবনের ঝুঁকি থাকতে পারে, তাই আমি আপনার জীবন থেকে সরে যাওয়ার জন্য ওসব করেছি। নূরের কথা শুনে আদিত্য কতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো। তারপর হঠাৎ দুই হাত উঁচু করে তালি বাজাতে লাগলো। আদিত্য তাচ্ছিল্যে সুরে বলল, বাহ বাহ, আমি আমার জীবনেও এমন ফালতু কথা শোনেনি। লাইক সিরিয়াসলি নূর, তুমি এই যুগের একটা শিক্ষিত মেয়ে হয়ে এসব ফালতু কথা কিভাবে মানো? আবার এই কারণে তুমি আমার জীবন থেকে দূরেও চলে যেতে চেয়েছো। বাহ, তুমি কত গ্রেট, তাই না নূর? তারপর আদিত্য নিজের ভাবভঙ্গি পাল্টে চোয়াল শক্ত করে রাগী সুরে বলে উঠল, তুমি কি ভেবেছো তুমি আমাকে এইসব লেম এক্সকিউজ দিবে আর আমি খুশি হয়ে যাব? আসলে জানো কি নূর, তুমি সেদিন সত্যিই বলেছিলে তুমি আমাকে আসলে ভালোই বাসো না, কারণ ভালোবাসলে এসব ফালতু কথা না মেনে ভালোবাসার ওপর ভরসা রাখতে, আমার কাছ থেকে কখনো দূরে যাওয়ার চেষ্টা করতে না। তুমি ভাবলে কি করে যে তুমি আমার জীবন থেকে চলে গেলে আমি ভালো থাকবো? একটা কথা জেনে রাখো নূর, তুমি আমার জীবনে থাকলে আমি বাঁচবো কি মরবো জানি না, তবে তুমি আমার জীবনে না থাকলে আমি নিশ্চিত মরে যাব। অথচ তুমি কত সহজেই আমার জীবন থেকে চলে যেতে চাইলে। আমাদের দুজনের বিষয়ে তুমি একাই ফয়সলা করে ফেললে, তাও আবার নিজের মতো করে। বাহ, তুমি সত্যিই গ্রেট, আই স্যালিউট ইউ। কথাগুলো বলে আর এক সেকেন্ডও দেরি না করে ওখান থেকে বেরিয়ে গেল আদিত্য। আদিত্য চলে যেতেই নূর হাঁটুর ভেতর মুখ গুজে কাঁদতে লাগলো। আদিত্য নিজের রুমে এসে বেডের ওপর বসে হাত দিয়ে নিজের চুল টেনে ধরে মাথা নিচু করে বসে রইল। নূরের রুম থেকে কিভাবে এসেছে তা শুধু ওই জানে। নূরের কান্না ও কিছুতেই সহ্য করতে পারছিল না। আদিত্য মনে মনে বলল, আই এম সরি নূর, আমি তোমার উপর একটুও রেগে নেই। আমি তো আগে থেকেই সব জানতাম, তানি আমাকে আগেই সব বলে দিয়েছে। আমি শুধু তোমাকে বোঝাতে চাই যে ভালোবাসার মানুষ দূরে গেলে কত কষ্ট হয়, যাতে ভবিষ্যতে আর কখনো তুমি আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা চিন্তাও করতে না পারো। তাই আপাতত তোমাকে একটু কষ্ট পেতে হবে নূর পাখি, কারণ তোমাকে আমি কিছুতেই হারাতে পারবো না। তোমাকে ছাড়া যে আমি নিঃস্ব নূর পাখি। নূর নিজের চোখের পানি মুছিয়ে মনে মনে বলল, তানি ঠিকই বলেছে, এভাবে বসে বসে শুধু কাঁদতে কাজ হবে না। আমি যখন ওনাকে রাগিয়েছি তাহলে আমি ওনার রাগ ভাঙাবো। রাত 8টা। নূর বসে অপেক্ষা করছে কখন আদিত্য খাবার নিয়ে আসবে। এবার আসলে ও আদিত্যকে মানিয়েই ছাড়বে। নূরের ভাবনার মাঝে দরজা খোলার শব্দ পেল। নূর মনে মনে খুশি হয়ে গেল আদিত্য আসছে ভেবে। দরজা খুলতে নূরের মুখ থেকে হাসি উড়ে গেল, কারণ খাবার নিয়ে আদিত্য আসেনি, একজন বয়স্ক মহিলা খাবার নিয়ে এসেছে। নূরের মনটাই খারাপ হয়ে গেল। মহিলাটি দরজা থেকে বলল, ভেতরে আসতে পারি ম্যাডাম? নূর মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ আসুন। মহিলাটি ভেতরে এসে বলল, ম্যাডাম, আদিত্য বাবা খাবার পাঠিয়েছে, খাবারটা খেয়ে নিন। নূর বুঝতে পারল এটা সে মালিক কাকার বউ, যার কথা আদিত্য বলেছিল। তার মানে সত্যি সত্যি উনি আর আমার সামনে আসবেন না? নূর মহিলাটির দিকে তাকিয়ে বলল, উনি কোথায়? মানে আপনার আদিত্য বাবা কোথায়? মহিলাটি বলল, আদিত্য বাবা তো নিজের রুমেই আছে। আমি কি আপনাকে খাইয়ে দেব ম্যাডাম? আদিত্য বাবা বলল, আপনি নাকি অসুস্থ, তাই আপনাকে খাইয়ে দিতে হবে, তাই জিজ্ঞেস করলাম। নূর মুচকি হেসে বলল, প্রথমত আমাকে ম্যাডাম বলা বন্ধ করুন। আমি আপনার মেয়ের মতোই, তাই আমাকে নাম ধরেই ডাকবেন। আমার নাম নূর, তাই আমাকে নূর বলে ডাকলেই খুশি হব। নূরের কথায় মহিলাটি খুশি হয়ে বলল, ঠিক আছে, তাহলে খাবারটা কি খাইয়ে দেবো এখন? নূর বলল, না আমি খাবো না। আপনার আদিত্য বাবাকে যেয়ে বলুন উনি যেন আমাকে এসে খাইয়ে দিয়ে যায়, না হলে আমি খাবো না। মহিলাটি সব বুঝতে পেরে মুচকি হাসলো। তারপর বলল, ঠিক আছে আমি বলছি। কথাটি বলে মহিলাটি বেরিয়ে গেল। নূর বাঁকা হেসে মনে মনে বলল, এবার কোথায় যাবেন? আমাকে খাওয়াতে হলে আপনাকে আসতেই হবে। কিছুক্ষণ পর মহিলাটি আবার আসলো। নূরের সামনে এসে মুখ ছোট করে বলল, আদিত্য বাবা বলেছে সে আসবে না, তোমাকে আমার কাছেই খেয়ে নিতে বলেছে। নূর মনে মনে বলল, এবার উনি একটু বেশিই করছে। এত কিসের রাগ? হ্যাঁ, আমিও দেখে ছাড়বো কিভাবে আমার সামনে না আসে। এইসব ভেবে নূর মহিলাটির দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তাহলে আমিও খাবো না, ওনাকে যেয়ে বলে দিন।
মহিলাটি এবার করুণ সুরে বলল, না না, এমন করো না, দয়া করে খাবারটা খেয়ে নাও, না হলে আমার আর তোমার মালিকাকার কারোরই চাকরি থাকবে না, তাই দয়া করে খাবারটা খেয়ে নাও। এবার নূর বিপাকে পড়ে গেল। ওর জন্য বেচারা গরিব লোকগুলোর চাকরি চলে যাক, এটা নূর কখনোই চাইবে না। অজ্ঞতা নূর হার মেনে মুখ গোমরা করে খাবারটা খেয়ে নিল, তারপর ওষুধ খেয়ে শুয়ে পড়ল। নূর ঘুমিয়ে যাওয়ার পর আজও আদিত্য নূরের রুমে এসে নূরকে প্রাণ ভরে দেখে আদর করে গেল। এভাবে 2 দিন কেটে গেল। এখন নূর প্রায় সুস্থ, এখন নিজে নিজে চলাফেরা করে, খাবারও নিজেই খায়। এই 2 দিনে নূর অনেক চেষ্টা করেছে আদিত্যের কাছে যাওয়ার, ওর সাথে কথা বলার, কিন্তু আদিত্য সবসময় নূরকে ইগনোর করে ওর কাছ থেকে সরে যায়। নূর মনে মনে অনেক কষ্টও পায় আদিত্যের এমন আচরণে, তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ আদিত্য অফিসে গেছে, ফিরতে নাকি রাত হবে। মালিকাকার বউয়ের কাছে বলে গেছে নূরের খেয়াল রাখতে। নূর বসে বসে ভাবছে কি করা যায়, কিভাবে আদিত্যকে মানানো যায়। নূর ফোন বের করে তানির নাম্বারে কল দিল। আদিত্য কালই ওকে এই ফোনটা কিনে দিয়েছে। তানি ফোন রিসিভ করে বলল, হ্যাঁ নূর বল, কেমন আছিস? নূর মুখ গোমরা করে বলল, ভালো নেই। কেন, কি হয়েছে? শরীর বেশি খারাপ করেছে? শরীর খারাপ না, মন খারাপ আমার। কেন, মনের আবার গ্যাস্ট্রিক হলো নাকি? ধুর, মজা করিস না তো, ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, সরি, বল কি হয়েছে। নূর তানিকে সব খুলে বলল। এখন বল কি করব আমি, উনি তো কিছুতেই মানছে না। সব কিছু শুনে তানি বলল, শোন, আমার কাছে একটা আইডিয়া আছে, একদম 100% শিওর এটা কাজ করবে। নূর একটু উৎসাহ নিয়ে বলল, সত্যি কি প্ল্যান বল না। তানি নূরকে সব প্ল্যান বুঝিয়ে দিয়ে বলল, আজকে প্ল্যানটা কাজে লাগিয়ে ফেল, দেখবি সব একদম ঠিক হয়ে যাবে। নূর একটু লাজুক হেসে বলল, ঠিক আছে। রাত 7:30। আদিত্য মাত্রই অফিস থেকে ফিরেছে। দরজার লক খুলে ভেতরে ঢুকে দেখল সারা বাড়ি কেমন অন্ধকার হয়ে আছে। আদিত্য একটু ঘাবড়ে গেল, মনে মনে ভাবল, সারা বাড়ি এমন অন্ধকার কেন? নূর কোথায়? ওর কিছু হলো না তো? এসব ভেবে আদিত্য জোরে জোরে নূরের নাম ধরে ডাকতে লাগলো। হঠাৎ করে সব লাইট জ্বলে উঠল। আদিত্য সামনে তাকাতেই থমকে গেল। আদিত্যের মনে হচ্ছে ও কোনো পরীদের রাজ্যে চলে এসেছে, আর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা নিশ্চয়ই পরীদের রানী। এত সুন্দর কেউ কীভাবে হতে পারে? নূর আজ একটা টুকটুকে লাল রঙের শাড়ি পরেছে, চোখে কাজল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, কানে বড় বড় ঝুমকো, 2 হাত ভর্তি লাল কাচের চুড়ি, ঘন কালো চুলগুলো পিঠময় ছেড়ে দিয়ে রেখেছে। কানের নিচে চুলের মাঝে একটা একটা লাল জার বেড়া ফুল লাগিয়েছে, আর মুখে আছে লাজুক হাসি। মোট কথা, আদিত্যকে পাগল করার জন্য যা যা দরকার তার কিছুই বাদ রাখেনি। শুধু নিজেকেই নয়, পুরো বাসাটাকেও সুন্দর করে লাভ শেপের বেলুন, ফুল আর সুগন্ধি ক্যান্ডেল দিয়ে সাজিয়েছে। আদিত্যের হার্ট মনে হচ্ছে বিট করাই বন্ধ করে দিয়েছে। আশেপাশে আর কোনো হুঁশ নেই ওর। হাঁ করে শুধু তাকিয়েই আছে নূরের দিকে। নূর লাজুক হেসে আদিত্যের দিকে এগিয়ে গেল। নূর হাঁটার সময় ওর চুরির রিনিঝিনি শব্দ যেন আদিত্যকে আরও ঘায়েল করছে। নূর আদিত্যের কাছে এসে লাজুক হেসে বলল, আপনি চলে এসেছেন? আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি যেয়ে ফ্রেশ হয়ে আসুন, তারপর আমরা একসাথে ডিনার করব। নূরের কথায় আদিত্যের ঘোর কাটল। আদিত্য একটু এদিক ওদিক তাকালো, তারপর নূরকে কোনো কিছু না বলেই নিজের রুমের দিকে চলে গেল। নূর একটু হতাশ হলো, তবে আশা ছাড়ল না। নূর আজ পণ করেছে, যে করেই হোক আদিত্যের রাগ আজ ভাঙিয়েই ছাড়বে। আদিত্য নিজের রুমে এসে দরজা আটকে দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। বুকের বাম পাশে হাত রেখে হাড়টাকে শান্ত করার চেষ্টা করলো। নূরকে এই রূপে দেখে আদিত্যের হাড় যেন বুকের ভেতর থেকে লাফিয়ে বেরিয়ে আসতে যাচ্ছে। আদিত্য চোখ বন্ধ করে মনে মনে বলল, আদি, বি এ ম্যান, তোকে শক্ত হতে হবে, এভাবে গলে গেলে চলবে না। নূরের সামনে তোকে স্ট্রং থাকতে হবে। হঠাৎ আদিত্যের ভেতর থেকে একটা আওয়াজ আসলো। আওয়াজটা বলল, কিন্তু আমার প্রাণ পাখিটা যে আজ ভয়ঙ্কর সুন্দর লাগছে। তাহলে কিভাবে শক্ত থাকবো? ওকে দেখেই তো আমার অবস্থা বেহাল হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে জড়িয়ে ধরে শুধু আদর করি। আদিত্য ভেতরের আওয়াজকে একটা রাম ধমক দিয়ে বলল, শ্যাট আপ। মানছি যে আজ নূর অনেক সুন্দর লাগছে, তাই বলে কি একদম গলে পানি হয়ে যেতে হবে নাকি? এইসব হচ্ছে মেয়েদের হাতিয়ার, ছেলেদের দুর্বল করার। কিন্তু আমি এত সহজে ধরা দেওয়ার পাত্র নই। বুঝতে পেরেছিস? আদিত্য নিজেকে একটু বুঝিয়ে শুনিয়ে ঠিক করলো। তারপর কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। ঘরের ভিতর কতক্ষণ পায়চারি করলো, বাইরে যাবে কি যাবে না তাই ভাবছে। আদিত্য দরজার কাছে এসে বিড়বিড় করে বলল, আদি, ইউ ক্যান ডু ইট, গো ফর ইট, ইয়েস। মনে মনে দৃঢ় সংকল্প নিয়ে রুমের দরজা খুলে বের হলো আদিত্য। নিচে এসে দেখলো নূর সোফায় বসে ওর জন্য অপেক্ষা করছে। আদিত্য ওর কাছে এসে দাঁড়াতেই নূর আদিত্যের দিকে তাকিয়ে একটা অমায়িক হাসি দিল। ব্যাস, এতেই আদিত্যের সব সংকল্প
পানি হয়ে গলতে শুরু করলো। আদিত্য উপরে উপরে সেটা বুঝতে না দিয়ে গলা খাকারি দিয়ে এদিক ওদিক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এসব কি? আর কাকি কোথায়? ওনাকে দেখছি না কেন? নূর মুচকি এসে বলল, আমি কাকিকে বাসায় চলে যেতে বলেছি। আদিত্য ভ্রুকুচকে বলল, কেন? আর তুমি বললেই ওনাকে চলে যেতে হবে? তোমাকে এখানে একা রেখে কিভাবে চলে গেলেন উনি? আরে আরে, আপনি রাখছেন কেন? ওনার কোনো দোষ নেই, উনি তো যেতে চাননি, আমি ওনাকে জোর করে পাঠিয়েছি। আর সারাদিন তো ছিলই, আপনি আসার একটু আগেই আমি পাঠিয়েছি। আদিত্য বুঝতে পেরেছে ও বেশিক্ষণ নূরের সামনে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, তাই আবারও গম্ভীর কণ্ঠে বলল, যাই হোক, ডিনার করে শুয়ে পড়ো। নূর আদিত্যের দিকে তাকিয়ে বলল, আপনি খাবেন না? চলুন না, একসাথে ডিনার করব। আদিত্য অন্যদিকে তাকিয়ে বলল, আমার খিদে নেই, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। তুমি খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ো। কথাটা বলে আদিত্য ওখান থেকে চলে যাওয়ার জন্য উল্টো ঘুরতেই নূর আদিত্যের হাত ধরে আটকে দেয়। করুণ সুরে বলল, আর কত রাগ করে থাকবেন? প্লিজ মাফ করে দিন না আমাকে। আই এম সরি, আর কখনো এমন করব না, সত্যি বলছি। আদিত্য চোখ বন্ধ করে নিজেকে শক্ত করার চেষ্টা করছে। আদিত্য নূরের কাছ থেকে হাতটা ছাড়িয়ে আবারও চলে যেতে নেয়। 4 কদম যেতেই আদিত্য আর যেতে পারে না, ওর পা জোড়া থমকে যায় পেছন থেকে আসা নূরের মিষ্টি কণ্ঠ শুনে। নূর আদিত্যের দিকে তাকিয়ে গেয়ে উঠল, পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা সবই তোমায় দিব, একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। নূরের মুখে ভালোবাসার কথা শুনে আদিত্যের মনের ভিতর যেন খুশির বন্যা বয়ে গেল। আদিত্য উল্টো ঘুরে থাকা অবস্থাতেই ঠোঁট কামড়ে প্রাপ্তির হাসি দিল। এই প্রথম নূর গান গাইল, তাও আদিত্যের জন্য। আদিত্য যেন খুশিতে দিশাহারা হয়ে যাচ্ছে, কিন্তু নূরকে সেটা বুঝতে না দিয়ে আদিত্য ওখান থেকে চলে গেল। আদিত্য চলে যাওয়াতে নূর এবার সত্যি সত্যি ভেঙে পড়ল। ভেবেছিল আজ হয়তো আদিত্য ওকে মাফ করে দেবে, কিন্তু আদিত্য তো ফিরেও তাকালো না। নূর সোফায় ধপ করে বসে পড়ল, বসে নীরবে কাঁদতে লাগলো। মনে মনে ভাবলো, আমি ওনাকে সত্যি সত্যি হারিয়ে ফেললাম। তানি ঠিকই বলেছে, আমি আমার সুখকে ধরে রাখতে পারিনি, আমি দেরি করে ফেলেছি, ওনাকে হয়তো আর কখনোই পাবো না আমি। এইসব ভেবে নূরের কান্নার গতি আরও বেড়ে গেল। নূর মুখে হাত চেপে ধরে দৌড়ে দরজা দিয়ে বাইরে চলে গেল। আদিত্য নিজের রুমে এসে বেডের ওপর মাথার চুল টেনে ধরে বসে আছে। বারবার শুধু নূরের গাওয়া গানের ভালোবাসি লাইনটা মনে পড়ছে। আদিত্য বিড়বিড় করে বলল, আমার প্রাণ পাখি আমাকে ভালোবাসে, হ্যাঁ ভালোবাসে আমাকে, শি লাভস মি। কথাটা বারবার বলে হাসতে লাগলো আদিত্য। 10 মিনিট পর আদিত্যের নূরের কথা মনে পড়ল। নূরের মায়া ভরা চেহারাটা চোখে ভাসছে। মনে মনে ভাবছে, আমি বোধহয় একটু বেশিই করছি। এভাবে চলে আসাটা মনে হয় ঠিক হয়নি। মেয়েটা কত কিছু করছে শুধুমাত্র আমাকে মানানোর জন্য। এভাবে চলে আসায় নিশ্চয়ই ও খুব কষ্ট পেয়েছে। না না, আমার প্রাণ পাখিটাকে আর কষ্ট দেব না আমি। ওকে যেটুকু বোঝানোর দরকার ছিল ও সেটা বুঝে গেছে, এখন আর ওকে কষ্ট দেওয়াটা ঠিক হবে না। এসব কথা ভেবে আদিত্য দ্রুত উঠে নূরের কাছে যাওয়ার জন্য দরজা খুলে বের হলো। আদিত্য নিচে এসে দেখলো নূর ওখানে নেই। আদিত্য ভ্রুকুচকে এদিক ওদিক তাকালো, নূরকে কোথাও দেখতে পেল না আদিত্য। আদিত্য ভাবলো হয়তো নিজের রুমে চলে গেছে। আদিত্য দ্রুত নূরের রুমের দিকে গেল। নূরের রুমের সামনে এসে দেখলো দরজা খোলা। আদিত্য ভেতরে ঢুকে দেখলো নূর রুমে নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখলো ওয়াশরুমের দরজা খোলা, তার মানে নূর ওয়াশরুমেও নেই। আদিত্যের এবার ভয় হতে লাগলো, কোথাও চলে গেল মেয়েটা। আদিত্য নূরের নাম ধরে ডাকতে লাগলো। বেলকনিতে যেয়ে দেখলো সেখানেও নূর নেই। আদিত্যের এবার ভয়ে গলা শুকিয়ে আসছে, কোথায় গেল আমার নূর পাখি? আদিত্য পাগলের মতো পুরো বাসায় খুঁজতে লাগলো আর নূরের নাম ধরে ডাকতে লাগলো। বাসার ভেতরে কোথাও না পেয়ে আদিত্য দৌড়ে ছাদে উঠে গেল। ছাদে এসেও নূরকে কোথাও পেল না। আদিত্যের ভয়ে এবার হাত পা অবশ হয়ে আসতে লাগলো। 2 হাত দিয়ে নিজের চুল টেনে ধরে অস্থির হয়ে পেছাতে পেছাতে বিড়বিড় বলতে লাগলো, কোথায় গেল আমার প্রাণ পাখিটা? সব আমার দোষ, আমার জন্যই হয়েছে এসব। নূর নিশ্চয়ই আমার উপর রাগ করে কোথাও চলে গেছে। এখন কোথায় খুঁজবো আমি ওকে? নূর পাখি, প্লিজ চলে এসো আমার কাছে। আই প্রমিস আর কখনো রাগ করবো না তোমার উপর। প্লিজ কাম টু মি, প্লিজ। আদিত্য কিছু একটা ভেবে দৌড়ে আবার নিচে নেমে গেল। নিচে নেমে দেখলো মেইন দরজা খোলা, তার মানে নূর বাসার বাইরে গেছে। কথাটা ভেবে আদিত্য দৌড়ে বাইরে গেল। বাইরে এসে দেখলো নূর সুইমিং পুলের পাশে হাঁটুর ভিতর মুখ গুজে বসে আছে। নূরকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। এতক্ষণে যেন ওর জানে পানি এলো। আদিত্য ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে যেতে লাগলো। নূরের কাছাকাছি আসতে আদিত্য বুঝতে পারলো নূর কাছে। আদিত্যের এবার নিজের উপরে রাগ হতে লাগলো। আজ ওর জন্য নূর পাখিটা কত কষ্ট পাচ্ছে। আদিত্য আস্তে করে নূরের পাশে হাঁটু গেড়ে বসলো। ডান হাতটা উঠিয়ে নূরের কাঁধে রাখলো। কাঁধেই কারোর ছোঁয়া পেয়ে নূর আস্তে করে মাথাটা তুলে পাশে তাকালো। আদিত্যকে দেখে নূর অভিমান করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে
ফোপাতে লাগলো। আদিত্য নিজের বাম হাতটা দিয়ে নূরের গালে হাত দিয়ে নূরের মুখটা ওর দিকে ঘোরালো। নূর আদিত্যের দিকে তাকিয়ে আরও জোরে ফুপিয়ে কেঁদে উঠল। তারপর আদিত্যের ঘাড়ের ওপর দিয়ে দু হাত দিয়ে আদিত্যকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আদিত্য দু হাত দিয়ে নূরকে বুকের মাঝে জড়িয়ে নিল। আদিত্যের আলিঙ্গনে নূর আবেগে আপ্লুত হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আদিত্য কিছু না বলে নূরকে পাজা কোলে তুলে নিল। নূরকে কোলে করে বাসার ভেতরে নিয়ে আসলো। ভেতরে ঢুকে আদিত্য নূরকে কোলে নিয়ে সোফায় গিয়ে বসলো। নূর আদিত্যের বুকে মাথা রেখে কেঁদেই যাচ্ছে। আদিত্য নূরের মাথায় হাত বুলিয়ে বলল, ব্যাস, আর কত কাঁদবে? এবার বন্ধ করো না কান্না প্লিজ। তোমার কান্না যে আমার একদম সহ্য হয় না, তা কি জানো তুমি? নূর আদিত্যের বুকে মাথা রেখে কান্না জড়িত কণ্ঠে বলল, আপনি আমাকে আর ভালোবাসেন না, তাই না? আদিত্য নূরের কথা একটু অবাক হয়ে বলল, কি বলছো তুমি? কে বলেছে তোমাকে এসব ফালতু কথা? নূর ফুপাতে ফুপাতে করুণ সুরে বলল, তা না হলে আপনি আমার সাথে এমন কেন করছেন? আমাকে এভাবে অবহেলা কেন করছেন? আপনি জানেন সবাই আমাকে অবহেলা করে, আপনিও আমাকে অবহেলা করলে আমি কোথায় যাব? সবার অবহেলা সহ্য করতে পারলেও আপনার অবহেলা আমি সহ্য করতে পারি না। আমার অনেক কষ্ট হয়। কথাগুলো বলে নূর আদিত্যের বুকের কাছে টি শার্ট খামচে ধরে আবারও ফুপিয়ে কেঁদে ওঠে। নূরের কথা শুনে আদিত্যের বুকের ভিতর হু হু করে উঠল। আদিত্য নূরকে আরও শক্ত করে বুকের ভিতর চেপে ধরল, যেন বুকের ভিতর ঢুকিয়ে ফেললেই শান্তি। নিজের ওপরে চরম রাগ লাগছে আদিত্যের। নূরকে বোঝাতে যেয়ে যে ওকে এত কষ্ট দিয়ে ফেলবে তা ভাবতেই পারেনি আদিত্য। সত্যি তো বলছে ও, মেয়েটা জীবনে শুধু কষ্ট আর অবহেলাই পেয়েছে, আর আমিও কি না নিজের অজান্তে ওর সাথে সেম কাজটাই করছিলাম। না না, আমি আর কখনো কোনো কষ্ট দেব না। আদিত্য নূরের মাথায় হাত বুলিয়ে দিয়ে মায়াভরা কণ্ঠে বলে উঠল, কি বলছো এসব? পাগল হয়ে গেছো? আমার প্রাণ পাখিটাকে আমি কখনো অবহেলা করতে পারি? আমি নিজেকে একবার অবহেলা করতে পারি, কিন্তু তোমাকে কখনো না। রূপকথার কাহিনীতে যেমন দৈত্যের জান একটা টিয়া পাখির ভিতরে থাকে, তেমনি আমার জানটাও তোমার ভিতরে আবদ্ধ। নিজের জানকে কি কেউ কখনো অবহেলা করতে পারে বলো? আর তুমি কি ভেবেছিলে আমি সেদিনের কথার জন্য তোমার উপর রেগে আছি? একদমই না। তা নিয়ে আমাকে আগেই সব কিছু বলে দিয়েছিল। হ্যাঁ, প্রথমে একটু রেগেছিলাম, কারণ আমি জানতাম যে তুমি আমাকে মিথ্যে বলছো। কেন মিথ্যে বলছো এই জন্য একটু রেগেছিলাম। তাছাড়া তুমি কি মনে করেছো যে তুমি আমাকে বলবে তুমি আমাকে ভালোবাসো না, আর আমি সেটা শুনে তোমাকে আমার জীবন থেকে চলে যেতে দেব? কখনোই না। তুমি যদি সত্যি সত্যিও আমাকে ভালো না বাসতে, তবু আমি কখনো তোমাকে ছেড়ে দিতাম না, কারণ আমার একার ভালোবাসাই আমাদের দুজনের জন্য যথেষ্ট। তাহলে তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে অবহেলা করতে পারি? আরে আমি তো তোমাকে শুধু বোঝাতে চাচ্ছিলাম যে ভালোবাসার মানুষ দূরে গেলে কত কষ্ট হয়, যাতে ভবিষ্যতে আর কখনো তুমি আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা চিন্তাও করতে না পারো। বুঝতে পেরেছো পাগলি? এখন কান্না বন্ধ করো প্লিজ। তোমাকে যদি দেখাতে পারতাম যে তোমার কান্না আমার বুকের ভেতর কতটা রক্তক্ষরণ করে, তাহলে হয়তো তুমি আর কখনো কাঁদতে না প্রাণ পাখি। এতক্ষণ আদিত্যের কথাগুলো শুনে নূরের কান্না অনেকটা কমে এসেছে। আদিত্যের মুখে প্রাণ পাখি ডাকটা শুনে নূরের মনটা পুলকিত হয়ে উঠল। আদিত্য দুই হাতে নূরের মুখটা উপরে তুলে বলল, এখন কান্না থামাও প্লিজ। দেখতো কেঁদে চেহারার কী অবস্থা করেছে। আদিত্য খেয়াল করলো কাদার কারণে নূরের চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে, একদম পাকা টমেটোর মতো লাগছে। চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখের কাজলগুলো লেপটে গেছে, ঠোঁটের লিপস্টিকটাও ছড়িয়ে ঠোঁটের চারপাশে লেগে আছে। কিন্তু এই অবস্থায় আদিত্যের কাছে নূরকে আরও অপূর্ব সুন্দর লাগছে। এই অবস্থায় নূরকে প্রচুর মায়াবী আর আবেদনময়ী লাগছে। আদিত্য যেন ঘোরের ভেতর চলে যাচ্ছে, কেমন মারাত্মক নেশা ধরে যাচ্ছে। আদিত্য আজ কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। নেশা ভরা চোখে তাকিয়ে রইল নূরের দিকে। আদিত্য দুই হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে নূরের চোখের পানি মুছে দিল। মুখটা এগিয়ে নিয়ে নূরের কপালে একটা চুমু দিল। নূর কেঁপে উঠে চোখ বন্ধ করে নিল। আদিত্য নূরের বন্ধ দুই চোখের পাতায় চুমু দিয়ে দিল। নূর দুই হাতে আদিত্যের বুকের কাছে টি শার্ট খামচে ধরল। নিঃশ্বাস ভারী হয়ে আসছে নূরের। আদিত্য নূরের নাকের ডগায় একটা চুমু খেল। নূরের নাকের সাথে নিজের নাক ঠেকিয়ে নেশা ভরা চোখে নূরের ঠোঁটের দিকে তাকিয়ে দিল। নূরের নেশায় পাগল হয়ে যাচ্ছে আদিত্য। আজ কিছুতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আদিত্য নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে নূরের ঠোঁটের নিচে লেগে থাকা লিপস্টিক মুছে নিল। সাথে সাথে নূরের সারা শরীর শিরশির করে উঠল। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আদিত্য নিঃশব্দ কণ্ঠে বলে উঠল, তোমাকে বলেছিলাম না আমার সামনে ঠোঁটে লিপস্টিক দিয়ে আসবে না? আমি কোনো ভুল করে ফেলবো? আমার কথা অমান্য করার জন্য তোমাকে এখন শাস্তি দেওয়া উচিত, তাই না? নূর লজ্জায় মাথা নিচু করে লাজুক হাসল। আদিত্যের নেশা আরও বেড়ে গেল। আদিত্য নিজের দু হাত নূরের দু গালে রেখে ধীরে ধীরে নূরের ঠোঁটের দিকে এগিয়ে গেল।
নূর চোখ বন্ধ করে নিল। আদিত্য প্রথমে আলতো করে নূরের ঠোঁটে একটা চুমু খেলো। নূরের সারা শরীরে শিহরণ বয়ে গেল। নূর আরও শক্ত করে আদিত্যের টি শার্ট খামচে ধরে কাঁপতে লাগলো, যা আদিত্যকে আরও পাগল করে তুলল। আদিত্য এবার এক হাত নূরের চুলের মাঝে ঢুকিয়ে অন্য হাত দিয়ে নূরের কোমর পেঁচিয়ে নূরের দুই ঠোঁটের ফাঁকে নিজের ঠোঁট ঢুকিয়ে দিয়ে নূরের ঠোঁট শুষে নিতে লাগলো। ঠোঁটের স্বাদ নিতে নিতে আদিত্য নূরের শাড়ির ফাঁকে উন্মুক্ত কোমরে হাত দিয়ে স্লাইড করতে লাগলো। মাঝে মাঝে হাত দিয়ে কোমরে চাপ দিতে লাগলো। আদিত্যের এমন লোহমর্ষক ছোঁয়ায় নূরের সারা শরীরে কাঁটা দিয়ে উঠছে। আদিত্যের এমন পাগল করা আদরের কাছে নূরও আর বেশিক্ষণ চুপ করে থাকতে পারে না। নূর এক হাত আদিত্যের ঘাড়ের পেছনে দিয়ে আদিত্যের চুল শক্ত করে ধরে, আরেক হাতে আদিত্যের টি শার্টের কলার খামচে ধরে। নিজেও আদিত্যের সাথে সায় দিল। নূরের রেসপন্স পেয়ে আদিত্য আরও উন্মাদ হয়ে গেল। পাগলের মতো চুমু খেতে থাকে আর আদিত্যের হাত নূরের কোমরে আর পিঠে বিচরণ করতে থাকে। আদিত্য এবার ধীরে ধীরে নূরের গলায় ঘাড়ে চুমু খেতে লাগলো। নূরের এদিকে কাঁপতে কাঁপতে পাগল হওয়ার উপক্রম। আদিত্য নূরের গলায় চুমু খেতে খেতে হাত বাড়িয়ে নূরের বুকের উপর থেকে আঁচলটা সরাতে যায়। আঁচলে হাত দিতে হঠাৎ আদিত্যের হুঁশ আসেও কি করছে। আদিত্য নূরের আঁচল ঠিক করে দিয়ে মাথা উঠিয়ে নূরের মুখের দিকে তাকায়। নূর এখনও চোখ বন্ধ করে কাঁপছে। আদিত্য নূরের কপালে কপাল ঠেকিয়ে দুজনেই হাঁপাতে থাকে। নূর লজ্জায় আদিত্যের বুকের ভিতর লুকিয়ে পড়ে। আদিত্য বলে উঠল, আই এম সরি প্রাণ পাখি, আমি বোধহয় একটু বেশিই করে ফেলেছি। নূর আদিত্যের বুকে মাথা রেখেই বলে উঠল, সরি বলার দরকার নেই, আপনার ওপর আমার বিশ্বাস আছে। আদিত্য বলল, তবুও আমি এভাবে বিয়ের আগে আমাদের লিমিট ক্রস করতে চাই না। আমি চাই না আমাদের প্রথম কাছে আসা নিয়ে আমাদের ভেতরে কোনো অপরাধ বোধ থাকুক। আমি চাই আমাদের প্রথম মিলন হবে সম্পূর্ণ বৈধ আর পবিত্র, যেটা মনে করে শুধু খুশি আর ভালো লাগা কাজ করবে, কোনো অপরাধ বোধ নয়, বুঝেছ? তবে যতই বলি না কেন, আমি একজন ছেলে পুরুষ মানুষ, তাই অনেক সময় হয়তো আমি আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারি। তখন তুমি আমাকে বাধা দিয়ে আমাকে আটকাবে, আমার মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করবে, বুঝেছ? আদিত্যের কথা শুনে নূরের মনটা ভরে উঠল। মনে মনে ভাবল, উনি সত্যি একজন সুপুরুষ, একজন সত্যিকারের প্রেমিক। এসব ভেবে নূর আদিত্যের বুকের মাঝে মাথা ঝাঁকিয়ে বলল, আদিত্য দুষ্টু হেসে বলল, তবে এটা শুধু বিয়ের আগ পর্যন্তই, বুঝেছ? বিয়ের পরে কোনো বাধা চলবে না, দিন রাত শুধু আদর আর আদর চলবে। তুমি কোনো বাধা দিতে পারবে না, বুঝেছ? নূর লজ্জা পেয়ে আদিত্যর বুকে আস্তে করে একটা কিল দিয়ে বলল, ছি, অসভ্য। নূরের কথায় আদিত্য হেসে উঠল। একটু পরে আদিত্য বলল, এভাবে বুকের মাঝে পড়ে থাকলে হবে? ডিনার করতে হবে না? নূর একটু মিথ্যে অভিমান দেখিয়ে আদিত্যের বুকে মাথা নাড়ালো, মানে সে খাবে না। আদিত্য মুচকি হেসে বলল, আমি খাইয়ে দিলেও না? নূর এবার লাজুক হেসে বলল, জানি না। আদিত্য হেসে দিয়ে নূরকে কোলে নিয়ে ডাইনিং টেবিলের কাছে গেল। তারপর পা দিয়ে চেয়ার টান দিয়ে নূরকে কোলে নিয়ে চেয়ারে বসলো। তারপর প্লেটে খাবার বেড়ে হাতে নিয়ে নূরের মুখে সামনে ধরল। নূরও চুপচাপ খাবার মুখে নিয়ে নিল। নূর আদিত্যের দিকে তাকিয়ে বলল, আপনি খাবেন না? দাঁড়ান, আমি আপনার জন্য খাবার বেড়ে দিচ্ছি। কথাটা বলেই নূর আদিত্যের কোল থেকে উঠতে নিলেই আদিত্য নূরকে আটকে ধরে বলে উঠল, আমি কি তোমাকে বলেছি আমার জন্য আলাদা খাবার বাড়তে? নূর ভ্রুকুচকে বলল, কেন, আপনি খাবেন না? নাকি সত্যি সত্যি বাইরে থেকে খেয়ে এসেছেন? আমি কি বলেছি নাকি আমি খাবো না? আমি খাবো, তবে আলাদা প্লেটে নয়, তোমার সাথে এক প্লেটেই খাবো। কিন্তু আমার এটো প্লেটে আপনি কিভাবে খাবেন? তোমাকে এত বুঝতে হবে না, তোমার প্লেটে খেলে খাবো, না হলে খাবো না। নূর লাজুক হেসে বলল, ঠিক আছে। কথাটা বলে নূর নিজের হাত ধুয়ে প্লেট থেকে খাবার নিয়ে আদিত্যের সামনে ধরল। আদিত্য মুচকি হেসে খাবারটা মুখে নিয়ে নিল। এভাবে দুজন দুজনকে খাইয়ে দিল। ডিনার শেষে আদিত্য আবারও নূরকে কোলে নিয়ে নূরের রুমের দিকে এগোলো। নূর আদিত্যের গলা জড়িয়ে ধরে আদিত্যের ঘাড়ে মাথা রাখলো। আদিত্য নূরের রুমে এসে নূরকে বেডের ওপর বসালো। তারপর নূরকে মেডিসিন খাইয়ে দিল। মেডিসিন খাওয়া শেষে আদিত্য নূরকে শুয়ে দিয়ে গায়ের ওপর দিয়ে চাদর দিয়ে দিল। তারপর নূরের কপালে চুমু দিয়ে মুচকি এসে বলল, গুড নাইট প্রাণ পাখি। নূরও মুচকি এসে বলল, গুড নাইট। তারপর আদিত্য উঠে নিজের রুমে চলে গেল। ভোরের মিষ্টি আলো জানালা দিয়ে নূরের চোখে পড়তেই রোজকার অভ্যাস অনুযায়ী নূরের ঘুম ভেঙে গেল। নূর আড়মোড়া ভেঙে চোখ তুলে তাকালো। আজকের সকালটা ওর কাছে যেন অনেক সুন্দর লাগছে। কাল রাতের কথা মনে হতে নূর লাজুক হেসে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। ওর জীবনেও যে এত সুখ আসতে পারে এটা কখনো কল্পনাও করেনি নূর। নূর বেড থেকে নেমে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে নিল। নামাজ শেষ করে নূর কতক্ষণ শুয়ে রইল, কিন্তু ঘুম আসছে না। রোজ এই সময় নূর বাসার সব কাজ করে, কিন্তু এখানে তো কোনো কাজ নেই। আদিত্য নূরকে কোনো কাজ করতে দেখলে ভীষণ রেগে যায়, তাই তো কাকেও নূরকে কোনো কাজ করতে দেয় না। আবার ঘুমও আসছে না। নূর কতক্ষণ এপাশ ওপাশ করে ঘুমানোর চেষ্টা করলো, না, কিছুতেই ঘুম আসছে না। নূর আর না পেরে বেড থেকে উঠে বসলো।
দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে দেখলো কেউ নেই, কাকেও এখনও আসেনি। নূর কতক্ষণ একা একাই বাইরে বাগানে হাঁটাহাঁটি করলো। 1 ঘন্টা হাঁটাহাঁটির পর নূরের আর ভালো লাগলো না। নূর আবারও বাসার ভেতরে ঢুকলো। হঠাৎ ওর আদিত্যের কথা মনে হলো। নূর ধীর পায়ে আদিত্যের রুমের দিকে এগিয়ে গেল। আদিত্যের রুমের দরজায় এসে দরজাটা হালকা করে ঠেলে দেখলো দরজা খোলাই আছে। নূর আস্তে করে দরজাটা খুলল, পা টিপে আস্তে করে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকিয়ে দেখলো আদিত্য খালি গায়ে উপর হয়ে শুয়ে আছে। নূর আস্তে করে আদিত্যের পাশে বেডের উপর বসলো। নূরের আদিত্যের ঘুমন্ত চেহারাটা দেখতে লাগলো। ঘুমন্ত অবস্থায় আদিত্যকে দেখতে আরও সুন্দর লাগছে। লম্বা সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর পড়ে আছে। ফর্সা উন্মুক্ত শরীরে আদিত্যকে আরও আকর্ষণীয় লাগছে নূরের কাছে। নূর ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্যের দিকে। নূর আস্তে করে নিজের হাতটা উঠিয়ে আদিত্যের মাথায় রাখলো। আলতো করে আদিত্যের সফট চুলের ভিতর হাত বোলাতে লাগলো। আদিত্যের চুলগুলো নূরের খুব ভালো লাগে। কি সুন্দর সফট মোলায়েম চুল। নূরের কেমন ঘোর লেগে যাচ্ছে। নূর একটু ঝুঁকে আদিত্যের ঘাড়ের কাছে নাক নিয়ে আদিত্যের শরীরে সে মন মাতানো ঘ্রাণটা নাক টেনে নিতে লাগলো। কিছুক্ষণ পর আদিত্য হালকা নড়ে উঠল। নূরের এবার ঘোর কাটল। আমাকে এখন এখানে দেখে ফেললে ওনার সামনে লজ্জায় পড়তে হবে। কথাটা ভেবে নূর তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যেতে নেয়, কিন্তু নূর যেতে পারে না। তার আগে আদিত্য ঝট করে নূরের হাত ধরে টেনে বিছানায় চিৎ করে ফেলে দেয়। তারপর নূরের উপর এক হাত পা উঠিয়ে দিয়ে নূরকে ঝাপটে ধরে নূরের গলায় মুখ গুজে দিল। নূর কোনো কিছু বুঝে ওঠার আগে এসব হয়ে গেল। আচমকা এমন হয় নূর থতমত খেয়ে গেল। নূর কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কি 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 করছেন? ছাড়ুন বলছি। আদিত্য নূরের গলায় নাক ডুবিয়ে নূরের শরীরে ঘ্রাণ নিল। তারপর নূরের কানের কাছে এসে লো ভয়েসে বলল, আমি তো আর তোমার কাছে যাইনি, তুমি এসেছো আমার কাছে। তাহলে কিসের ছাড়াছাড়ি? তুমি আমার ঘুম ভাঙিয়েছ, এখন তুমিই ঘুম পাড়িয়ে দিবে। কথা বলার সময় বারবার আদিত্যের গরম নিঃশ্বাস আর ঠোঁটের ছোঁয়া নূরের কানে আর ঘাড়ে পড়ছে। নূরের সারা শরীর শিনশিন করে কেঁপে উঠে চোখ বন্ধ করে নিল। নূর কম্পিত স্বরে আবারও বলে উঠল, তার মানে আপনি জেগেছিলেন এতক্ষণ? আদিত্য নূরের গলায় নাক ঘষে নিঃশব্দ কণ্ঠে বলল, শুধু এতক্ষণ না, আমার ঘুম তো তোমাকে দেখার পর থেকেই চলে গেছে। যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকে তুমি আমার ঘুম কেড়ে নিয়েছো। একটা রাতও আমাকে শান্তিতে ঘুমাতে দাওনি, অনেক জ্বালিয়েছ আমাকে। তাই আজ তুমি আমাকে শান্তিমতো ঘুম পাড়িয়ে দেবে। আর যতক্ষণ আমি ঘুমাবো ততক্ষণ তুমিও আমার সাথেই থাকবে, একদম উঠে যাওয়ার চেষ্টা করবে না। কথাগুলো বলেই আদিত্য নূরের গলায় একটা ডিপলি চুমু খেলো। আদিত্য ছোঁয়া নূর আবারও কেঁপে উঠল। আদিত্য নূরের কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলল, আমি এখন শুধু ঘুমাতে চাই। তোমার কাঁপাকাঁপি কিন্তু আমাকে অন্য কিছু করতে বাধ্য করবে। নূর পড়ে গেছে বিপাকে। মনে মনে নিজেকেই বকতে লাগলো, কি দরকার ছিল তোর এখানে আসার? নাচতে নাচতে এখানে চলে এলি, এখন ফেসে গেলি তো, বোঝ মজা। নূরের ভাবনার মাঝেই আদিত্য আবার বলে উঠল, নিজেকে বকা শেষ হলে আমার মাথায় বুলিয়ে দাও, আমাকে ঘুম পাড়িয়ে দাও। কথাটা বলে আদিত্য নূরের হাতটা ধরে নিজের মাথায় রাখলো। নূর বেচারি আর কি করবে? এখান থেকে যে ছাড়া পাওয়ার কোনো উপায় নেই, সেটা ভালোই বুঝতে পারছিও। তাই নূর আর কিছু না বলে আদিত্যের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। 5 মিনিট পর আদিত্যের ঘন নিঃশ্বাসের শব্দে নূর বুঝতে পারল আদিত্য ঘুমিয়ে পড়েছে। নূর মুচকি হেসে আদিত্যের চুলে বিলি কেটে দিতে লাগলো। এভাবে একসময় নূর নিজেও ঘুমিয়ে পড়ল। তাসির মাত্রই জগিং থেকে ফিরেছে। বাসায় ঢুকে ওর মাকে কফি দিতে বলে উপরে নিজের রুমে গেল ফ্রেশ হতে। তাসির শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে একটা তোয়ালে পরে বের হলো। আয়নার সামনে যেয়ে নিজের চুল ঝাড়তে লাগলো। একটু পরে হঠাৎ তাসিরের সামনে কেউ কফির মগ ধরল। তাসির মনে করলো ওর মা হয়তো কফি নিয়ে এসেছে। তাসির মুচকি হেসে কফির মগটা হাতে নিল। মুখে কফি নিতেই পাশ থেকে মেয়েলি কণ্ঠে কেউ বলে উঠল, কফি কেমন হয়েছে স্বামী? হঠাৎ করে এমন উদ্ভট কথা শুনে তাসিরের কাশি উঠে গেল। তাসির পাশে তাকিয়ে দেখলো একটা মেয়ে শাড়ি পরে ইয়া বড় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। তাসির কোনো রকমে কাশি থামিয়ে ভ্রুকুচকে বলল, কে আপনি? এখানে কেন এসেছেন? আর কি আবল তাবল বলছেন? মেয়েটি ঘোমটার ভেতর থেকে বলল, আরে কি বলেন এসব? তবা তবা, স্বামী হয়ে নিজের বউকে চিনছেন না? এটা কেমন ধরনের কথা? আর আমি এখানে কি করছি মানে? আমার স্বামীর রুমে আসবো না তো কে আসবে? তাসির যেন আকাশ থেকে পড়ল। কি বলে মেয়ে? তাসির থতমত খেয়ে বলল, কি 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 বলছেন এসব? কে আপনার স্বামী? আপনাকে তো আমি চিনিই না। হঠাৎ মেয়েটা নিজের ঘোমটা ফেলে দিয়ে বলল, এখন চিনেছেন স্বামী? মেয়েটিকে দেখে তাসির ভ্যাবাচাকা খেয়ে গেল। অপ্রস্তুত হয়ে বলল, সানা তুমি তুমি এখানে কি করছো? আর এসব নাটকের মানে কি?
সানা লাজুক হেসে হেলে দুলে বলল, নাটকের কি দেখলেন? আসলে আমি ভবিষ্যতে প্র্যাকটিস করছিলাম। ভবিষ্যতে তো বউ হয়ে এসে আমাকেই এসব করতে হবে, তাই না? তাসির ভুরকুচকে বলল, মানে কি বলছো এসব? দেখো, তোমাকে আমার রুমে এভাবে কেউ দেখে ফেললে খারাপ ভাববে, তাই তুমি এখন এখান থেকে চলে যাও প্লিজ। সানা দুষ্টু হেসে তাসির কাছে আস্তে আস্তে বলল, দেখলে দেখুক, তাতে আমার আরও ভালো। এমনিতেই আমাকে আপনার বাবা মা অনেক পছন্দ করেন। এখানে আপনার সাথে আমাকে দেখে তারা খুশি হয়ে আমাদের বিয়ে দিয়ে দেবেন। এতে দুজনেরই সুবিধা হয়ে যাবে, তাই না? কথা বলতে বলতে সানা তাসিরের একদম কাছে চলে আসলো। সানার এভাবে কাছে আসা দেখে তাসির পেছাতে লাগলো। পেছাতে পেছাতে দেয়ালের সাথে ঠেকে গেল, আর পেছানোর জায়গা নেই। সানা তাসিরের কাছে এসে তাসিরের দুই পাশে দুই হাত দিয়ে তাসিরের দিকে ঝুঁকে দাঁড়ালো। তাসির দেয়ালে সেটে দাঁড়িয়ে শুকনো ঢোক গেলে বলল, দেখো, এসব কি বলছো? তো তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। সানা ঠোঁট কামড়ে দুষ্টু হেসে বলল, কেন, ভয় লাগছে বুঝি? আপনার চোখে তো আমি একটা পিচ্ছি, তাহলে আমাকে দেখে কিসের ভয়? সানা তাসিরের উন্মুক্ত বুকে নিজের তর্জনী আঙ্গুল দিয়ে স্লাইড করে চোখ টিপ দিয়ে আবেদনে ভঙ্গিতে বলল, বাই দ্য ওয়ে, আপনাকে কিন্তু খালিকে সেই হট লাগছে। ঠোঁট দুটো গোল ওর মতো করে টেনে কথাটা বলল সানা। তাসিরের এবারে মনে পড়ল যে ও এতক্ষণ খালি গায়ে আছে। কথাটা মনে আসতেই তাসির তড়িঘড়ি করে দুই হাত দিয়ে সানাকে ধরে সরিয়ে দিল। দৌড়ে যেয়ে কাবার থেকে টি শার্ট বের করে পরে নিল। সানা পেছন থেকে হেসে দিয়ে বলল, এখন আর ঢেকে কী লাভ, আমি তো সব দেখেই ফেলেছি। তাসির সানার দিকে তাকে একটু গম্ভীর কণ্ঠে বলল, সানা, অনেক হয়েছে। ছেলে মানুষের একটা সীমা আছে। কি শুরু করেছো এসব? তুমি এখান থেকে চলে যাও প্লিজ। কথাটা বলেই তাসির ওখান থেকে সরে যেতে নিলেই সানা ওর হাত টেনে ধরে সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, আপনি কি ভেবেছেন আপনি আমাকে যে ভালোবাসেন সেটা কি আমি জানি না? সানার কথায় তাসির থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, কি কি বলছো এসব? এমন কিছুই না, তুমি ভুল ভাবছো। সানা বলল, ভুল আমি না, আপনি ভুল ভাবছেন। আপনি ভাবছেন হয়তো আমি ছোট মানুষ, আমি এসব বুঝবো না, আপনার ভালোবাসাকে বুঝবো না। আর আমি সেটাই প্রমাণ করতে চাই আপনি ভুল ভাবছেন। আপনার চোখের ভাষা আমি বুঝতে পারি, আপনার অনুভূতিগুলোও আমি বুঝতে পারি। তাহলে আপনি কেন আমার অনুভূতিগুলো বুঝতে পারেন না? কেন বুঝতে পারেন না যে আমিও আপনাকে ভালোবাসি? সানার মুখে ভালোবাসি কথা শুনে তাসির চমকে তাকালো সানার দিকে। সানা তাসিরের কলার চেপে ধরে করুণ সুরে বলল, বলুন, কেন এমন করেন আমার সাথে? আমি যত আপনার কাছে আসতে চাই আপনি ততই দূরে সরে যান। আমি ফোন করলে ফোন ধরেন না, মেসেজ দিলে রিপ্লাই করেন না। কেন এমন করেন? আর কিভাবে আপনাকে বোঝাবো যে আমি ছোট কোনো খুকি না? বলুন, কিভাবে বোঝাবো? একটু থেমে তাসিরকে ছেড়ে দিয়ে আবার বলে উঠল, ঠিক আছে, দরকার হলে আমি আপনাকে শারীরিকভাবেই বুঝিয়ে দেব যে আমি কোনো ছোট বাচ্চা নই। কথাটা বলে সানা নিজের বুকের ওপর থেকে শাড়ির আঁচলটা একটানে সরিয়ে নিল। তাসির এবার রেগে যেয়ে সানার গালে ঠাস করে একটা চড় মেরে দিল। তারপর চোয়াল শক্ত করে বলল, কি করছো এসব? পাগল হয়ে গেছো তুমি? সানা গালে হাত দিয়ে ছলছল চোখে তাসিরের দিকে তাকালো। তারপর নিজের আঁচল আবার ঠিক করে নিয়ে তাসিরকে কিছু না বলে ওখান থেকে চলে যেতে নেয়। তাসিরের এবার খুব গিল্টি ফিল হচ্ছে। তাসির সানার সামনে এসে অপরাধী সুরে বলে উঠল, সানা, আই এম তাসিরের কথা শেষ হওয়ার আগে সানা হাত উঠিয়ে তাসিরকে থামিয়ে দিয়ে বলল, আপনি কেন সরি বলছেন? দোষ তো আমার, আমি আপনার পেছন পেছন পড়ে আছি। তবে চিন্তা করবেন না, আজকের পর থেকে আর আপনাকে ডিস্টার্ব করব না, আর না আপনার সামনে আসব। ভালো থাকবেন। কথাগুলো বলেই সানা হনহন করে ওখান থেকে চলে গেল। তাসির নিজের চুল টেনে ধরে বেডের উপর বসে পড়ল। মনে মনে ভাবল, মেয়েটার সাথে এতটা রুট হওয়া ঠিক হয়নি আমার। মেয়েটা বোধহয় অনেক কষ্ট পেয়েছে। এখন কি করব আমি? সকাল 10টা। ঘুম ভেঙে চোখ খুলে তাকালো নূর। চোখ খুলে তাকাতেই দেখলো আদিত্য এক হাতে মাথা রেখে নুরির উপর ঝুঁকে অপলক চোখে তাকিয়ে আছে ওর দিকে। নূর ভীষণ লজ্জায় পড়ে গেল। চোখ নামিয়ে আমতা আমতা করে বলল, আপনি উঠে পড়েছেন? তাহলে আমাকে ডাকলেন না কেন? আদিত্য নূরের গালে হাত রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে গালে স্লাইড করে নিঃশক্ত কণ্ঠে বলল, তোমার এই ঘুমন্ত মুখটা এত সুন্দর আর মায়াবী লাগছিল যে জাগানোর ইচ্ছাই হচ্ছিল না। ইচ্ছা করছিল শুধু চেয়ে চেয়েই দেখি। সত্যি আমি বুঝতে পারি না আর কত রূপ আছে তোমার, আর কত রূপে আমাকে পাগল করবে তুমি। তোমার এই ঘুমু ঘুমু চেহারা, এলোমেলো চুল কত যে সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। নূর চরম লজ্জায় পড়ে গেল। লজ্জায় আদিত্যের দিকে তাকাতেই পারছে না। চোখ দুটো এদিক ওদিক ঘোরাতে লাগলো। আদিত্য আবার বলে উঠল, এই যে এখন লজ্জায় লাল হয়ে যাচ্ছ। জানো তোমার এই লাজুক চেহারাটা কত সুন্দর লাগে দেখতে, একদম পাকা টমেটোর মতো লাগছে। ইচ্ছে করছে কামড়ে খেয়ে ফেলি। নূর সাথে সাথে দু হাতে নিজের মুখ ঢেকে ফেলে বলল, ছি,
আপনি দিনে দিনে প্রচুর অসভ্য হয়ে যাচ্ছেন। আদিত্য শরীর কাঁপিয়ে হেসে দিয়ে বলল, অসভ্যের তো এখনও কিছুই করলামই না। বিয়ের পরে দেখাবো অসভ্য কত প্রকার ও কী কী। নূর বুঝতে পারছে এভাবে ও এখান থেকে ছাড়া পাবে না, তাই ছাড়া পাওয়ার জন্য বাহানা করে বলল, সরুন, আমার ক্ষুধা লেগেছে। ক্ষুধার কথা শুনে আদিত্য নূরের কপালে চুমু দিয়ে বলল, ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে এসো, তারপর আমরা একসাথে ব্রেকফাস্ট করব। কথাটা বলে আদিত্য নূরের ওপর থেকে সরে গেল। নূর মাথা ঝাঁকিয়ে বেরিয়ে গেল। ব্রেকফাস্টের টেবিলে নূর নাস্তা করতে করতে বলল, আমি ক্যাম্পাসে কবে থেকে যাব? আমার ক্লাস মিস হয়ে যাচ্ছে তো। আদিত্য বলল, তুমি ভালো করে পুরোপুরি সুস্থ হও, তারপরে আমি তোমাকে নিয়ে যাব। আর চিন্তা করো না, আমি তানিককে বলে দিয়েছি তোমার জন্য ইম্পর্টেন্ট সব কিছু নোট করে রাখবে, ঠিক আছে? নূর মাথা ঝাঁকিয়ে বলল, ব্রেকফাস্ট শেষে আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, আমার একটু অফিসে যেতে হবে, সন্ধ্যার দিকে চলে আসব। বাসায় কাকি আছে, আর কোনো কিছু দরকার হলে আমাকে ফোন দিও, ঠিক আছে? নূর মাথা ঝাঁকিয়ে সায় দিল। আদিত্য মুচকি এসে নূরের গালে হাত রেখে কপালে ভালোবাসার পরশ দিয়ে বলল, তোমার কোনো কিছু লাগলে আমাকে বলো, আমি আসার সময় নিয়ে আসব। নূর মাথা ঝাঁকিয়ে বলল, না, কোনো কিছু লাগবে না। আদিত্য বলল, ঠিক আছে, আমি তাহলে আসি। কথাটা বলে আদিত্য বেরিয়ে গেল। সন্ধ্যা 7টা। বাসার কলিং বেল বাজতে নূর খুশি হয়ে দৌড়ে গেল দরজা খুলতে। ও জানে এখন আদিত্য এসেছে। নূর যে হাসি মুখে দরজা খুলে দিল। দরজা খুলতে নূরের হাসি মুখটা দেখে আদিত্য সারাদিনের সব ক্লান্তি ছুমন্তর হয়ে গেল। আদিত্য মুচকি এসে নূরের কাছে এসে নূরের 2 গালে হাত দিয়ে বলল, আমার প্রাণ পাখিটা মনে হচ্ছে আমাকে অনেক মিস করেছে, তাই না? নূর লাজুক হেসে মাথা নিচু করে ফেলল। আদিত্য এদিক ওদিক তাকিয়ে দেখল কাকে কোথাও আছে নাকি। কাউকে না দেখে আদিত্য মুচকি হেসে নূরকে 2 হাতে কোলে তুলে নিল। নূর আদিত্যের গলা জড়িয়ে ধরে বুকে মাথা রাখল। ও সত্যি সারাদিন আজ আদিত্যকে অনেক মিস করেছে। সারাদিন ওর সময় কাটছিল না, শুধু অপেক্ষা করছিল কখন আদিত্য আসবে। আদিত্য যেন ধীরে ধীরে নূরের অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। আদিত্যকে ছাড়া কিছুই ভালো লাগে না ওর। আদিত্য নূরকে কোলে নিয়ে এসে সোফায় বসল। নূর এখন আদিত্যের বুকে মাথা দিয়ে আছে। লজ্জায় আদিত্যের দিকে তাকাতে পারছে না। আদিত্য বলে উঠল, সারাদিন কেমন কাটলো আমার নূর পাখিটার? কোনো সমস্যা হয়নি তো? নূর আদিত্যের বুকের মাঝেই মাথা নাড়ালো, মানে না। আদিত্য আবার বলে উঠল, আচ্ছা, কাকি কোথায়? নূর আদিত্যের বুকের মাঝে মাথা রেখেই বলে উঠল, ওনার ছেলে নাকি অসুস্থ, তাই আমি ওনাকে বাসায় পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে। কিছুক্ষণ পর নূর আদিত্যের বুকের ওপর থেকে মাথা তুলে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি টেবিলে ডিনার সার্ভ করছি। কথাটা বলে নূর আদিত্যের কোল থেকে নেমে দাঁড়ালো। আদিত্য মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। রাত 9টা। নূর একটু আগেই ডিনার সেরে এসেছে। ওষুধ খেয়ে বেডের ওপরে বসে মোবাইলে একটু ঘাটাঘাটি করছিল। এমন সময় ওর দরজায় নক পড়ল। নূর জানে আদিত্য ছাড়া আর কেউ হবে না, তাই মুচকি এসে বলল, দরজা খোলাই আছে, ভেতরে আসুন। আদিত্য দরজা খুলে রুমের ভেতরে ঢুকলো। নূর তাকিয়ে দেখলো আদিত্যের হাতে অনেকগুলো শপিং ব্যাগ। নূর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, এসব কি? এতগুলো ব্যাগ কিসের? আদিত্য ব্যাগগুলো নূরের বেডের উপর রেখে মুচকি হেসে বলল, এগুলো তোমার জন্য। এখানে তোমার জন্য কিছু ড্রেস আর তোমার দরকারি কিছু জিনিস আছে। তুমি নিজের থেকে তো আর কিছু বলবে না, তাই আমি আমার আন্দাজ মতো এসব নিয়ে এসেছি। পরে আবার তোমাকে নিয়ে যাব শপিংয়ে, তখন তোমার যা যা লাগে সব কিছু কিনে নিও। নূর চোখ বড় বড় করে বলল, আরও কিনবো? এখানে যা জামা কাপড় আছে সেগুলি তো পরে শেষ করতে পারবো না। এত জামা কাপড় আমি কখন পরবো? কি দরকার ছিল শুধু শুধু এত টাকা নষ্ট করার? আদিত্য একটা প্যাকেট নূরের সামনে ধরে বলল, এসব ফালতু কথা বলে আমার মুড নষ্ট করো না তো। ওসব বাদ দিয়ে এই প্যাকেটটা হাতে নিয়ে এর ভিতরে যা আছে সেটা পরে এসো। কি আছে এতে? হাতে নিয়ে ওয়াশরুমে যেয়ে দেখো কি আছে, আর এটা এখনই পরে এসো। আমরা বাইরে যাব। এত রাতে কোথায় যাব? আদিত্য একটু বিরক্তির সুরে বলল, উফ, এত প্রশ্ন করো কেন তুমি? যা বললাম তাই করো, যাও এটা পরে এসো। আর কোথায় যাব সেটা গেলেই দেখতে পাবে। নূর আর কিছু না বলে মাথা ঝাঁকিয়ে প্যাকেটটা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে গেল। আদিত্য ততক্ষণে নিজের রুমে যেয়ে রেডি হতে লাগলো। নূর প্যাকেটটা খুলে যা দেখলো সেটা দেখে ও চিন্তায় পড়ে গেল। মনে মনে ভাবলো, এটা আমি কিভাবে পরবো? আদিত্য রেডি হয়ে নূরের রুমে এসে দেখলো নূর এখনও বের হয়নি। আদিত্য ওয়াশরুমের দরজায় নক করে বলল, নূর, কি হলো? এত সময় লাগছে কেন? তাড়াতাড়ি বের হও। কিছুক্ষণ পর নূর ওয়াশরুমের দরজা খুলে বের হলো। নূরকে দেখে আদিত্য ভ্রুকুচকে বলল, এসব কি? তুমি এখনও ড্রেস চেঞ্জ করনি কেন? নূর মাথা নিচু করে আমতা আমতা করে বলল, আসলে আমি শাড়ি পরতে পারি না। হ্যাঁ? আদিত্য নূরের জন্য একটা নীল রঙের শাড়ি এনেছি। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, কেন, তুমি না নবীনবরণের দিন শাড়ি পরেছিলে? আবার কালও তো কত সুন্দর করে শাড়ি পরেছিলে। তাহলে? নবীনবরণের দিন তানি শাড়ি পরিয়ে দিয়েছিল, আর কালকে তো কাকি শাড়ি পরিয়ে দিয়েছিল। আমি নিজে নিজে পরতে পারি না। আদিত্য মুচকি হেসে বলল,
তো এতে এত মন খারাপ করার কি আছে? চলো আমি তোমাকে পরিয়ে দিচ্ছি শাড়ি। নূর চমকে তাকিয়ে বলল, আপনি? হ্যাঁ আমি। এখানে কি অন্য কেউ আছে নাকি? আপনি পারেন শাড়ি পরাতে? না পারলে কি আর বলছি নাকি? এক হিসেবে ভালোই হয়েছে যে তুমি শাড়ি পরতে পারো না। এখন থেকে শুধু আমার নূর পাখিকে আমিই শাড়ি পরিয়ে দেব, অন্য কেউ না। নূর সন্দেহ দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে বলল, আপনি কিভাবে জানেন শাড়ি পরানো? আগেও কাউকে পরিয়েছেন নাকি শাড়ি? আদিত্য দুষ্টুমি করে বলল, হ্যাঁ পরিয়েছি তো। একজনকে অনেকবার শাড়ি পরিয়ে দিয়েছি। ইনফ্যাক্ট তাকে পরানোর জন্যই শাড়ি পরানো শিখেছিলাম। আদিত্যের কথায় নূরের চোখ দুটো ছলছল হয়ে উঠল। নূর অভিমানী সুরে বলল, ঠিক আছে, তাকে গিয়ে পরান বেশি করে। আমাকে পরানোর দরকার নেই, আমি শাড়ি পরব না। কথাটা বলে নূর রাগ করে ওখান থেকে চলে যেতে নিলেই আদিত্য মুচকে এসে নূরের হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। নূরের পিঠ ঠেকে যায় আদিত্যের বুকের সাথে। আদিত্য নূরের দুই হাতের উপর দিয়ে নিজের দুই হাত দিয়ে নূরের হাতের আঙ্গুলের ভেতর নিজের আঙ্গুল ঢুকিয়ে নূরের পেটের উপর হাত ভাঁজ করে চেপে ধরে। নূরের কানের কাছে মুখ নিয়ে বলল, সব কিছু এক লাইন বেশি বুঝো কেন তুমি? আরে পাগলি, আমি তো সানার কথা বলছি। মা ছিল না, তাই সানার ছোট বড় সব আবদার আমাকে আর বাবাকেই পূরণ করতে হতো। ছানা ছোটবেলায় অনেক শাড়ি পরার জেদ করত, তাই ওকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্যই আমি শাড়ি পরানো শিখেছিলাম। বুঝতে পেরেছ পাগলি? এখন যাও, ব্লাউজ আর পেটিকোটটা পরে এসো, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ভয় পেও না, আমি চোখ বন্ধ করে নিব। এখন সময় নষ্ট না করে জলদি যাও। নূর লাজুক হেসে মাথা নিচু করে ঝাঁকালো, মানে ঠিক আছে। আদিত্য মুচকে এসে নূরের কানে একটা চুমু দিয়ে ছেড়ে দিল। সাথে সাথে নূর দৌড়ে ওয়াশরুমে চলে গেল। একটু পরে নূর ওয়াশরুমের দরজা হালকা খুলে শুধু মাথা বের করে দিয়ে বলল, হয়ে গেছে আমার। আদিত্য নিজের চোখে একটা স্কার্ফ বেঁধে নিয়ে বলল, ঠিক আছে, এখন বেরিয়ে এসো। নূর ধীরে ধীরে বেরিয়ে এলো। ওর প্রচুর লজ্জা লাগছে এভাবে আদিত্যের সামনে যেতে। নূর আসতেই আদিত্য নূরকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। শাড়ি পরানোর সময় আদিত্যের হাত নূরের শরীরের বিভিন্ন স্থানে ছুঁয়ে দিচ্ছে। আর আদিত্যর ছোঁয়ায় নূর বারবার শুধু চোখ বন্ধ করে কেঁপে উঠছে। কুচি করা শেষ হলে আদিত্য নূরকে বলল কুচিগুলো গুজিয়ে নিতে। কিন্তু নূর বুঝতে পারছে না কিভাবে আর কোথায় গুজবে। নূর আমতা আমতা করে বলল, কিভাবে আর কতটুকু গুজবো? আসলে আমি বুঝতে পারছি না। আদিত্য বলল, তাহলে আর কি করার, আমিই গুজে দিচ্ছি। কথাটা বলে আদিত্য হাঁটু গেড়ে বসে নূরের কোমরে কুচিগুলো গুজে দিল। পেটে আদিত্যের হাতের ছোঁয়া পেয়ে নূরের সারা শরীর শিহরণে কেঁপে উঠল। নূর শাড়ির আঁচল শক্ত করে খামচে ধরল। কুচি গুজে দেওয়া শেষ হলে আদিত্য উঠে দাঁড়িয়ে নূরের আঁচলটা ঠিক করে নিল। শাড়ি পরানো শেষ হলে আদিত্য চোখের বাঁধন খুলে দিয়ে নূরের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে বলল, ওয়াও, আমার নূর পাখিটাকে একদম নীল পরি লাগছে। নূর সবসময়ের মতো লাজুক হাসল। আদিত্য বলল, এখন তাহলে যাওয়া যাক নাকি? নূর নিচের দিকে মাথা ঝাঁকিয়ে সায় দিল। আদিত্য নূরের হাত ধরে বেরিয়ে এলো। নূর এতক্ষণে খেয়াল করলো আদিত্য আজ নীল একটা পাঞ্জাবি পরেছে। কি সুন্দর লাগছে ওনাকে। তারপর গাড়িতে বসে রওনা দিল গন্তব্যস্থলে। 1 ঘন্টা ড্রাইভ করার পর একটা নির্জন জায়গায় এসে গাড়ি থামলো। আদিত্য নেমে নূরের পাশে এসে দরজা খুলে নূরের হাত ধরে নূরকে নামালো। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, আমার উপর ভরসা আছে তোমার? নূর মুচকি হেসে বলল, নিজের থেকেও বেশি। আদিত্য তৃপ্তির হাসি দিয়ে একটা কালো ফিতা দিয়ে চোখ বেঁধে দিল। তারপর নূরকে পাজা কোলে করে তুলে নিয়ে সামনে এগিয়ে যেতে লাগলো। কিছু দূর আসার পর আদিত্য নূরকে নামিয়ে দিয়ে ওর চোখের বাঁধন খুলে দিয়ে বলল, এখন সামনে তাকাও প্রাণ পাখি। নূর আস্তে করে চোখ খুলে সামনে তাকালো। সামনে তাকাতেই নূর হতবাক হয়ে গেল। নূরের সামনে পায়ের নিচে গোলাপের পাপড়ি দিয়ে রাস্তা বানিয়ে রাখা হয়েছে। দুই পাশে মশাল জ্বালিয়ে রাখা হয়েছে। নূর চারপাশে চোখ বুলিয়ে দেখল এটা একটা নদীর পাড়। পূর্ণিমার রাতে চাঁদের আলোয় সবকিছু কি সুন্দর লাগছে দেখতে। নূর আশ্চর্য হয়ে ঠোঁটে হাত চেপে ধরে হাসলো। আদিত্য নূরের হাত ধরে বলে উঠল, চলো সামনে আগাও প্রাণ পাখি। নূর একবার আদিত্যের দিকে তাকালো। তারপর কাঁপা কাঁপা পা ফুলের গালিচায় ফেলে ধীরে ধীরে আদিত্যের হাত ধরে সামনে এগিয়ে যেতে লাগলো। নূরের গালিচায় শেষ সীমানায় আসতে নূর আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সব কিছু ওর কাছে স্বপ্ন মনে হচ্ছে। নূরের সামনে নদীতে একটা নৌকা বাঁধা। পুরো নৌকায় গাঁদা ফুল দিয়ে চাদরের মতো ঢেকে দেওয়া হয়েছে। নৌকার কিনারার চারপাশে ঘিরে ফেরি লাইট দিয়ে সাজানো হয়েছে। সব কিছু এত সুন্দর লাগছে নূর যেন ভাষা হারিয়ে ফেলেছে। চোখ দুটো চিকচিক করছে। অবাক নয়নে একবার আদিত্যের দিকে তাকাচ্ছে তো একবার নৌকার দিকে তাকাচ্ছে। আদিত্য প্রথমে নৌকায় উঠে নূরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, এসো নূর পাখি, আমার হাত ধরে উঠে এসো। নূর মাথা ঝাঁকিয়ে আদিত্যের হাতে হাত রেখে নৌকায় উঠল। আদিত্য নূরকে নৌকার মাঝখানে এনে বসিয়ে দিল। তারপর নৌকার বাঁধন খুলে দিয়ে বৈঠা হাতে নিয়ে আদিত্য নৌকা চালাতে লাগলো। নূর শুধু মুগ্ধ হয়ে সব কিছু দেখছে।
পূর্ণিমার রাত, ভরা চাঁদের আলো, চারদিকে ঠান্ডা ঝিরঝিরি বাতাস, নদীর পানির ঘ্রাণ আর ছলাৎ ছলাৎ শব্দ, সব মিলিয়ে একটা অপূর্ব মনোমুগ্ধকর পরিবেশ, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না নূরের কাছে। নিজের খুশি কিভাবে প্রকাশ করবে বুঝতে পারছে না নূর। আর আদিত্য নৌকা চালাচ্ছে আর মুগ্ধ নয়নে শুধু নূরকে দেখছে। নূরকে খুশি দেখে আদিত্যের মনটাও ভরে যাচ্ছে। নূরের খুশির জন্য ও সব করতে পারবে। এই স্বপ্নটার মতো নূরের বলা না বলা সব স্বপ্নে পূরণ করবে আদিত্য। আদিত্যের নৌকা চালানো দেখে নূর বলল, আপনি নৌকা চালানোও জানেন? আদিত্য মুচকি হেসে বলল, জানতাম না, গত 2 দিনে শিখেছি। কারণ আমি চাই আমার নূর পাখিকে নৌকা রাইড আমি নিজে করাবো। আজকের জন্য আমি হব তোমার মাঝি। নূর মায়া ভরা চোখে আদিত্যের দিকে তাকালো। উনি আমার জন্য এত কিছু করেছেন। উনি এত কেন ভালোবাসেন আমাকে? আমার কপালে কি এত সুখ সইবে? আচ্ছা, উনি কি জানেন এটা আমার স্বপ্ন? এভাবে আমার রাজকুমারের সাথে পূর্ণিমা রাতে নৌকা চড়ে চাঁদ দেখার। হ্যাঁ, উনি তো সেই রাজকুমার, আমার স্বপ্নের রাজকুমার। আদিত্য নৌকা অনেকখানি চালিয়ে আসার পর নদীর মাঝামাঝি এসে নৌকা চালানো বন্ধ করে বৈঠা তুলে নৌকায় রাখলো। তারপর নৌকার একটা পাড় তুলে নিচ থেকে একটা ফুলের বুকে বের করলো। তারপর ধীরে ধীরে নূরের কাছে এগিয়ে গেল। নূর অন্যদিকে তাকিয়ে থাকায় বিষয়টা খেয়াল করেনি। আদিত্য নূরের সামনে গিয়ে হাঁটু গেড়ে নূরের মুখোমুখি বসলো। তারপর ফুলের বুকেটা পেছনে লুকিয়ে মায়াভরা কণ্ঠে নূরকে ডাকলো, প্রাণ পাখি। আদিত্যের ডাকে নূর সামনে তাকালো। নূর তাকাতেই আদিত্য পেছন থেকে ফুলের বুকেটা বের করে নূরের সামনে ধরল। নূর অবাক নয়নে একবার আদিত্যের দিকে তো একবার বুকেটার দিকে তাকাতে লাগলো। আদিত্য মুগ্ধ নয়নে তাকিয়ে আবেগী কণ্ঠে বলে উঠল, জানি না কিভাবে শুরু করব। নিজের অনুভূতিগুলো হয়তো ভালো করে বুঝিয়ে বলতে পারি না আমি। শুধু বলবো, যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন প্রথমবার বুকের বাম পাশের যন্ত্রণাটার উপস্থিতি টের পেয়েছিলাম, যেটা তোমাকে দেখলে কখনো তীব্র গতিতে ছুটে বুক ফেটে বেরিয়ে আসতে চায়, তো কখনো বিট করাই বন্ধ করে দেয়। আমি এটা বলবো না যে তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস, কারণ আমার পৃথিবীটাই তুমি। তুমি ছাড়া আমি নিঃস্ব। শুধু ভালোবাসি বললেও কম হবে। তোমার প্রতি আমার অনুভূতিগুলো ভালোবাসার চেয়েও বেশি। আমি তোমাকে বলবো না যে আমাকে ভালোবাসো, শুধু আমায় একটু তোমাকে ভালোবাসার সুযোগ দাও। আমার পৃথিবীতে তোমাকে চাই না, তোমার পৃথিবীতে আমাকে একটু জায়গা দাও। হবে কি আমার দিন রাত সুখ দুঃখের সঙ্গী? দেবে কি সকালে তোমার এই চাঁদ মুখটা দেখে ঘুম থেকে ওঠা, আর রাতে তোমার মুখটা দেখে ঘুমানোর সৌভাগ্য? দেবে কি তোমার হাতটা ধরে সারা জীবন চলার সুযোগ? হবে কি আমার রাজ্যের রানী? আদিত্য পাঞ্জাবির পকেট থেকে একটা রিং বক্স বের করে নূরের সামনে ধরে বলল, উইল ইউ ম্যারি মি প্রাণ পাখি? নূর যেন বাকরুদ্ধ হয়ে গেছে। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। খুশিতে যেন হতভম্ব হয়ে গেছে। গলা সব কিছু দলা পাকিয়ে যাচ্ছে। চোখ দুটো দিয়ে শুধু আনন্দ অশ্রু ঝরছে। এত সুখ কোথায় রাখবে ও? আদিত্য অধীর আগ্রহে নূরের জবাবের অপেক্ষা করছে। নূরের চুপ থাকা দেখে আদিত্যের মনে একটু ভয় লাগছে। আদিত্য আবার বলে উঠল, নূর পাখি, প্লিজ টেল মি ইউর আনসার। নূর চেষ্টা করেও মুখ দিয়ে কিছু বের করতে পারছে না। ঢোক চিপে কোনো রকম আদিত্যের হাত থেকে ফুলের বুকেটা নিয়ে মাথা ঝাঁকিয়ে হ্যাবোদক ইশারা দিল। আদিত্য খুশি হয়ে একটা বিশ্বজয়ের হাসি দেয়। তারপর বক্স খুলে একটা ডায়মন্ডের রিং বের করে নূরের অনামিকে আঙ্গুলে পরিয়ে দিয়ে হাতের ওপর একটা চুমু দিল। তারপর মুখটা এগিয়ে নূরের কপালে একটা চুমু দিতেই 2 হাতে শক্ত করে নূরকে বুকের মাঝে জড়িয়ে ধরল। নূরও আদিত্যকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আদিত্য নূরকে আরও শক্ত করে বুকের মাঝে আঁকড়ে ধরে নূরের ঘাড়ে চুমু দিল। 5 মিনিট পর নূর একটু শান্ত হয়ে এলো। আদিত্য নূরের মুখটা ধরে সামনে আনলো। নূরের মুখের কাছে ঝুঁকে নূরের চোখের পানি ঠোঁট দিয়ে চুষে নিল আদিত্য। নূর কেঁপে উঠে আদিত্যের বুকের উপরের অংশের পাঞ্জাবি খামচে ধরল। আদিত্য নূরের কপালের সাথে কপাল ঠেকিয়ে 2 হাতে নূরের মুখটা ধরে নেশা ভরা কণ্ঠে বলল, ভালোবাসি প্রাণ পাখি, ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসি। নূর লাজুক হেসে আবারও আদিত্যকে জড়িয়ে ধরল। আদিত্যের বুকে মাথা রেখে বলল, আমিও আপনাকে ভালোবাসি রাজকুমার। আদিত্য অবাক হয়ে বলল, রাজকুমার? নূর আদিত্যের বুকে মাথা রেখে বলল, হ্যাঁ রাজকুমার, আপনি আমার রাজকুমার, আমার স্বপ্নের রাজকুমার। আদিত্য ঠোঁট কামড়ে হেসে বলল, রাজকুমার, আই লাইক দিস নেম। আমি তোমার রাজকুমার আর তুমি আমার রানী। বেস্ট কাপল, কি বলো? নূর লাজুক হাসল। আদিত্য আর নূর দুজন পাশাপাশি চিত হয়ে শুয়ে থেকে চন্দ্রবিলাস করছে। নূর আদিত্যের এক হাতের উপর মাথা রেখে চাঁদ দেখছে। নূর চাঁদ দেখছে আর হাত নেড়ে নেড়ে নানা রকমের কথা বলছে। আদিত্য শুধু হুঁ হুঁ করছে। নূর হঠাৎ পাশে তাকাতে দেখলো আদিত্য একদিনে ওর দিকেই তাকিয়ে আছে। নূর বলল, আপনি চাঁদ না দেখে এদিকে তাকিয়ে আছেন কেন? আকাশে দেখেন কত সুন্দর চাঁদ। আদিত্য বলল, কে বলল আমি চাঁদ দেখছি না? আমি তো সেই কখন থেকে চাঁদেই দেখছি।
নূর ভ্রুকুচকে বলল, মানে? চাঁদ তো আকাশে, আপনি এদিকে তাকিয়ে কিভাবে চাঁদ দেখছেন? আদিত্য মুচকি হেসে বলল, আকাশে যেটা আছে সেটা তোমার চাঁদ। আমার চাঁদ তো এখানে আমার পাশেই আছে, আর আমার চাঁদ ওই আকাশের চাঁদের থেকে অনেক বেশি সুন্দর। নূর লজ্জায় লাল হয়ে গেল। আমতা আমতা করে বলল, আপনি একটু বেশিই বলছেন। এতটাও সুন্দর না আমি যতটা আপনি বলেন। আদিত্য নূরের উপর ঝুঁকে আদর্শ হয়ে ডান হাতটা নূরের গালে রেখে বলল, একদম বেশি বলি না, বরং যতই বলি ততই কম হবে। তোমার রূপের বর্ণনা দিয়ে আমি কখনো শেষ করতে পারবো না। তুমি জানো তোমার সব কিছু ইন্ডিভিজুয়ালি সুন্দর। আদিত্য নূরের চুলে হাত বুলিয়ে বলল, তোমার এই ঘন কালো লম্বা কেশ, তোমার এই চুল যদি মেঘ দেখে তাহলে সারা বছরই বৃষ্টি ঝরাবে। আদিত্য নূরের চোখের দিকে তাকিয়ে বলল, আর তোমার এই ডাকর ডাকর দুটি আঁখি, এই চোখের দিকে আমি একবার তাকালে নিজেকে এক সমুদ্র সমান গভীরতায় হারিয়ে ফেলি। নিজেকে খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় তখন। তারপর নূরের নাকের ডগায় আঙ্গুল ছুঁয়ে বলল, তোমার এই সরু বাঁশির মতো নাকটা, এই ফর্সা নাকের ডগায় যখন বিন্দু বিন্দু ঘাম জমে থাকে, কত সুন্দর লাগে তোমাকে বলে বোঝাতে পারবো না। আদিত্য এবার দৃষ্টি দেয় নূরের গোলাপি ঠোঁটের দিকে, আর ঠোঁটের দিকে তাকিয়ে আদিত্য একটা শুকনো ঢোক গিলে হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে নূরের ঠোঁটে স্লাইড করে নেশাভরা কণ্ঠে বলল, এটা তো সবচেয়ে বেশি পোড়ায় আমাকে, এটার কাছে আমি সবসময় পরাজিত হই। তোমার গোলাপি রসালো ঠোঁটের দিকে তাকালে নিজেকে কিছুতে কন্ট্রোল করতে পারি না, যেমন এখনও পারছি না। বলতে বলতে আদিত্য মাতাল চোখে তাকিয়ে ধীরে ধীরে নূরের ঠোঁটের দিকে এগোতে লাগলো। নূরের ঠোঁটে আদিত্যের আঙ্গুলের ছোঁয়া নূর শিরশির করে কেঁপে ওঠে, পায়ের নখ শিন শিন করে ওঠে। নূর চোখ বন্ধ করে আদিত্যের বুকের কাছে পাঞ্জাবির অংশ খামচে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। নূরের এইসব মুভমেন্ট আদিত্যকে আরও পাগল করে তুলছে। আদিত্য নিজেকে আর ধরে রাখতে পারল না, ডুব দিল নূরের অধরে। আদিত্যের ডান হাতটা গলিয়ে দিল নূরের শাড়ির ফাঁকে খোলা কোমরে। আস্তে আস্তে কোমরের চারপাশে স্লাইড করতে লাগলো। কোমর থেকে হাতটা ধীরে ধীরে পিঠ বেয়ে উপরের দিকে উঠতে লাগলো। এমন পাগল করা স্পর্শে নূরও আর চুপ থাকতে পারল না। আদিত্যের চুল খামচে ধরে নূরও আদিত্যের তালে তাল মিলালো। এক পর্যায়ে নূর আদিত্যকে থামানোর জন্য আদিত্যের ঠোঁটে একটু জোরে একটা কামড় দিল। সাথে সাথে আদিত্য থেমে যেয়ে নূরের ঠোঁট ছেড়ে দিল। আদিত্য নূরের পিঠে থাকা হাতটা নিজের ঠোঁটে নিয়ে বলল, আরে এভাবে কেউ কামড় দেয়? একদম মাংস তুলে ফেলেছ। নূর লজ্জায় আদিত্যের বুকে মুখ লুকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনিই তো বলেছেন আপনি আউট অফ কন্ট্রোল হয়ে গেলে আপনাকে থামিয়ে দিতে, তাই বলে এভাবে? ঠিক আছে করো, আমারও সময় আসবে, আমিও তখন দেখিয়ে দেব কামড় কাকে বলে। তারপর আদিত্য দুষ্টু হেসে নূরের কোমরে হাত দিয়ে স্লাইড করে বলল, বাই দ্য ওয়ে, এখনও কিন্তু তোমার অনেক বডি পার্টসের প্রশংসা করা বাদ আছে, যেমন তোমার এই সেক্সি কোণ। আর বলতে পারল না আদিত্য। তার আগে নূর আদিত্যের মুখে হাত চেপে ধরে আদিত্যের কথা বন্ধ করে দিয়ে বলল, থাক, অনেক হয়েছে, আর প্রশংসা করতে হবে না। আদিত্য নূরের চেপে ধরা হাতের তালুতে চুমু খায়। নূর সাথে সাথে হাত সরিয়ে নেয়, আর আদিত্য শরীর কাঁপিয়ে হেসে দেয়। তারপর নূরকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা, আমি তোমাকে এত সারপ্রাইজ দিলাম, তুমি আমাকে কোনো গিফট দিবে না? নূর আদিত্যের বুকে মাথা রেখে অসহায়ভাবে বলল, কি দেব আপনাকে? আমি তো কিছুই আনিনি, আর আমার কাছে কোনো টাকাও নেই। আদিত্য মুচকি হেসে বলল, সব সময় গিফট দিতে শুধু টাকা লাগে না, ইচ্ছা করলেই টাকার চেয়ে দামি জিনিস দেওয়া যায়। আমি যেটা চাইবো সেটা দিবে তুমি? কি চাই বলুন? আমি পারলে অবশ্যই দেব। আজ থেকে তুমি আমাকে তুমি করে ডাকবে, এটাই হবে আমার জন্য সেরা গিফট। বলো, বলবে? কিন্তু আমার তো লজ্জা করে, আমি কিভাবে আপনাকে তুমি করে বলবো? অত শত জানি না, আজ এবং এখন থেকে তুমি আমাকে তুমি করে বলবে। বলো এখনই। নূর আমতা আমতা করে বলো, তুমি এভাবে না, ঠিক করে বলো। বলো আদিত্য, আমি তোমাকে ভালোবাসি। আদিত্য, আমি থুকু তো তোমাকে ভালোবাসি। কথাটা বলে নূর লজ্জায় আদিত্যের আরও বুকের ভিতর ঢুকে গেল। আদিত্য একটা তৃপ্তির হাসি দিয়ে নূরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমিও তোমাকে ভালোবাসি প্রাণ পাখি।